হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটা অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ জাপানের রহস্যময় গোয়েন্দা গল্প এ ডেথ ইন টোকিও। বাংলা ভাষায় নতুন নতুন অডিও স্টোরি শুনতে হলে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে আরো উৎসাহ দিতে গল্পটিতে লাইক কমেন্ট করে গল্পটি শেয়ার করে দিও। এইভাবে সবাই পাশে থেকো এবং সাথে থেকো। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি এ ডেথ ইন টোকিও পর্ব 3। পরদিন সকালে প্রথমেই একটা মিটিং বসলো ওদের। ইশিগাকির চারপাশে জড়ো হয়ে একজন একজন করে যার যার রিপোর্ট দিল তদন্তে অংশ নেয়া ডিটেকটিভেরা। তবে তারা যা বলল কোনোটাই খুব বেশি অপ্রত্যাশিত মনে হলো না মাতসুমিয়ার কাছে। মাতসুমিয়ার পালা এলে উঠে দাঁড়িয়ে গতদিন যা যা জেনেছে বিস্তারিত বলল ও। তাকেয়াকি আওয়াগি যে হোজুকিয়া থেকে চশমার কেসটা কিনেছিল সেটা চেপে গেল ইচ্ছাকৃতভাবে। কাগাই এই বিষয়টা আপাতত গোপন রাখতে বলেছে ওকে, কারণ ওদের কেসের সাথে দোকানটার আদেও কোনো সম্পর্ক আছে কিনা সেই ব্যাপারে এখনই কোনো কিছু বলা সম্ভব নয়। কাউরি নাকাহারা অন্তঃসত্ত্বা, এই কথাটা বলা মাত্র একটা গুঞ্জন বয়ে গেল গোটা ঘরে। আজকালকার ছেলেমেয়েরা টাকা পয়সা কামাইয়ের কোনো পথ নেই, কিন্তু বাচ্চা নিয়ে বসে থাকে, বয়স্ক এক ডিটেকটিভ মন্তব্য করল। মূল মিটিং শেষে ছোট আরেকটা মিটিং হলো ফরেন্সিকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে। কানেসাকি মেটালস থেকে ঘুরে আসার দায়িত্ব বর্তালো মাতসুমিয়া আর কাগার ওপরে। রাস্তায় নেমে পেশাদার ভঙ্গিতে কাগা বলল, ডিটেকটিভ মাতসুমিয়া, কুনিতাচির ফ্যাক্টরি থেকে ঘুরে আসার জন্যে নিহনবাসী থানার একজন ডিটেকটিভকে সাথে নেওয়ার কোনো প্রয়োজনীয়তা দেখছি না আপনার। আমি সাথে গেলে এমনি এমনি ঝামেলা বাড়বে। আপনি কি করবেন? কি হচ্ছিল মানে কাগা? যেমনটা বলেছিলাম গতকাল, একটু হাঁটাহাঁটি করব ভাবছি। কি আবারও আমাজাকি গলিতে যাবে তুমি? শুধু ওখানে নয়, আশেপাশের এলাকাগুলো ঘুরে দেখব। ঘটনার দিন আওয়াগি কেন ওই এলাকায় গিয়েছিল সেই প্রশ্নটা মাথায় ঘুরছে আমার। মাতসুমিয়ার দিকে তাকিয়ে হেসে বলল কাগা। ভ্রু কুঁচকে ফুপাতো ভাইয়ের দিকে তাকালো মাতসুমিয়া। একটা শর্ত আছে, যাই জানবে আমাকে রিপোর্ট করতে হবে, কেসের সাথে সম্পর্ক থাকুক বা না থাকুক। গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল কাগা। অবশ্যই বলবো। ঠিক আছে, তাহলে ফ্যাক্টরিতে কাজ শেষ করে ফোন দেব আমি। আচ্ছা। উল্টো দিকে ঘুরে হাঁটা দিল কাগা। সদা চটপটে একটা মানুষ ট্যাক্সি নেবে না নিশ্চিত। খুব সম্ভবত তাকিয়াকিকে সেদিন অন্য কোনো দোকানের কেউ দেখেছিল কিনা সেই বিষয়ে খোঁজ খবর নেবে কাগা। ওর এখন মনে হচ্ছে মামাতো ভাইয়ের সাথে গেলেই পারত, কিন্তু কেউ যখন কোনো কাজ একা করতে চায় তখন কিছু বলা যায় না। টোকিও স্টেশনে গিয়ে ট্রেনে উঠে পড়ল মাতসুমিয়া। প্রায় 1 ঘন্টা মতো লাগলো গন্তব্য স্টেশনে পৌঁছতে। সেখান থেকে ফ্যাক্টরি পর্যন্ত ট্যাক্সি নিয়ে নিল। যাওয়ার পথে খেয়াল করলো দুই পাশে অসংখ্য খালি প্লট। মানুষ থাকে, এরকম বাসার সংখ্যা অল্প, বেশিরভাগই ছোট ছোট ফ্যাক্টরি, গুদাম ঘর এবং অন্যান্য বাণিজ্যিক স্থাপনা। সেগুলোর মাঝে
একটু দূরে দূরে আবাসিক ব্লক। চারপাশে বেড়া দেয়া একটা বিল্ডিং এর গেটের সামনে ট্যাক্সি থামালো চালক। গেটের গায়ে বড় বড় করে লেখা কানেসাকি মেটালস কুনিতাচি ফ্যাক্টরি। ট্যাক্সি থেকে নামা মাত্র মেশিনের ধাতব গর্জন কানে এলো। গার্ড বুথে নিজের পরিচয় জানালে একটা ভিজিটর পাস দেয়া হলো ওকে। অফিস কোথায় সেটাও দেখিয়ে দিল একজন। প্রথম তলার প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকলো মাতসুমিয়া। কয়েক সারিতে সাজানো ডেস্কে 15 থেকে 20 জনের মতো কর্মী কাজে মগ্ন। প্রত্যেকের পরনে নীল জ্যাকেট, খুব সম্ভবত এখানকার ইউনিফর্ম। খাটো মতন মাঝবয়সী একটা লোক ওর দিকে এগিয়ে এসে পাউ করলো একবার। তার নাম ইয়ামাওকা। গেট থেকে নিশ্চয়ই গার্ড ফোন করে জানিয়েছে যে একজন ডিটেকটিভ এসেছে। লোকটার দেয়া কার্ড অনুযায়ী সে এখানকার দ্বিতীয় প্রোডাকশন ডিপার্টমেন্টের একজন ম্যানেজার। হেড অফিস থেকে যোগাযোগ করা হয়েছিল আমাদের সাথে। আপনি এখানে ফুয়ুকি ইয়াশিমার ব্যাপারে কথা বলতে এসেছেন? ইয়ামাওকা বলল। জি, ফুয়ুকি ইয়াশিমা এবং মিস্টার আওয়াইয়াগির ব্যাপারে। নিশ্চয়, একটু দাঁড়ান। আপনাকে এই বিষয়ে সবচেয়ে বেশি যে সাহায্য করতে পারবে তাকে ফোন করছি। কিছুক্ষণের জন্য নিজের ডেস্কে ফিরে গিয়ে কয়েকটা ফোন করলো ইয়ামাওকা। এরপর আবার ফিরে এলো মাতসুমিয়ার কাছে। 1 মিনিট লাগবে তার, আমার সাথে আসুন প্লিজ। একটা সভাকক্ষে মাতসুমিয়াকে নিয়ে এলো ইয়ামাওকা। কিছুক্ষণ পর চা দিয়ে গেল এক নারী কর্মী। চায়ের কাপে চুমুক দিয়ে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল ইয়ামাওকা। আমরা সবাই ভীষণ অবাক হয়েছি বললেও কম হয়ে যায়। কে ভেবেছিল এমন কিছু ঘটবে? ভাবাই যায় না। মিস্টার ইয়ামাওকা, আপনার সাথে মিস্টার আওয়াইয়াগির নিয়মিত যোগাযোগ ছিল? ছিল না আবার? আগে মিস্টার আওয়াইয়াগি যখন ফ্যাক্টরি ম্যানেজার ছিলেন তখন প্রায় প্রতিদিনই দেখা হতো আমাদের। এমনকি এর পরেও প্রায় আসতেন তিনি। প্রোডাকশনের প্রধান ছিলেন মিস্টার আওয়াইয়াগি। সেই অর্থে বলা যায় আমি সহ ফ্যাক্টরির সবার সুপ্রিম কমান্ডার। তার হঠাৎ মৃত্যুতে তো তাহলে ঝামেলা হয়ে গেল। জোরে জোরে মাথা নাড়ল ইয়ামাওকা। ঝামেলা বললেও কম হয়ে যায়। মিস্টার আওয়াইয়াগির চেয়ে ভালো করে এই ফ্যাক্টরিকে আর কেউ চেনে না। কোনো সমস্যা হলে বা কোনো বিষয়ে অনিশ্চয়তার সম্মুখীন হলেই তাকে ফোন দিতাম আমরা। ইয়ামাওকার কণ্ঠের উষ্ণতা বলে দিচ্ছে সহকর্মীরা কতটা সম্মান করত তাকেয়াকিকে। এই সময় ওভারঅল পরিহিত একজন লোক প্রবেশ করল সভাকক্ষে। তার বয়স 40-এর আশেপাশে, পেটানো শরীর, গায়ের রং একটু চাপা। ক্যাপ খুলে মাতসুমিয়ার উদ্দেশ্যে আস্তে করে একবার মাথা নাড়ল সে। আসার জন্য ধন্যবাদ। উঠে দাঁড়ালো ইয়ামাওকা। ইনি টোকিও মেট্রোপলিটন পুলিশের একজন ডিটেকটিভ। মাতসুমিয়া উঠে দাঁড়ালো। আমার নাম মাতসুমিয়া। ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। লোকটার হাতের আঙুলগুলো বেশ পুরু। সেগুলো দিয়েই প্যান্টের পেছনের পকেট থেকে ওয়ালেট তুলে এনে সেখান থেকে একটা বিজনেস কার্ড বের করে আনলো সে। প্রায় দোমড়ানো কার্ডটার তথ্য অনুযায়ী তার নাম ওনোডা এবং সে হচ্ছে 2 নম্বর প্রোডাকশন ডিপার্টমেন্টের প্রথম ইউনিটের দল প্রধান। ইয়াশিমা ওনোডার ইউনিটে কাজ করত। সবাই বসার পর বলল ইয়ামাওকা, এই ফ্যাক্টরিতে আপনারা আসলে কি করেন?
অনুটার কাছে জানতে চাইল মাতসুমিয়া। কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রির জন্য বিভিন্ন ধাতব অংশ তৈরি করি আমরা। অনুটার কণ্ঠস্বর ভারী এবং অস্পষ্ট। কোনো কাঁচামাল ফুরিয়ে গেলে ইয়াশিমাকে দিয়ে সেটা আনাতাম আমি। কোনো জিনিস তৈরি হয়ে গেলে সেটা নির্ধারিত জায়গায় রেখেও আসত। কর্মী হিসেবে কেমন ছিল ও? কেমন ছিল বিড়বিড় করে বলে একদিকে ঘাড় কাত করল ওনোডা। সত্যি বলতে আমি জানি না। এখানকার না হওয়ায় খুব বেশি কথা হতো না আমার সাথে। কাজ বুঝিয়ে দিতাম শুধু। চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে এমনটাই স্বাভাবিক। বিষয়টা আরেকটু পরিষ্কারের চেষ্টা করল ইয়ামাওকা। যেসব চুক্তিভিত্তিক সংস্থা থেকে ওদের পাঠানো হয় তারাই বলে দেয় যেন প্রয়োজনের অতিরিক্ত কোনো কথা না বলে। পুরো বিষয়টাই ব্যবসায়িক চুক্তির মতন অনেকটা। কাজ কেমন করতো সে? ভালো না খারাপ? ভালোই আসলে। বিভ্রান্ত ভঙ্গিতে কানের পেছনে চুলকাতে চুলকাতে বলল ওনোডা। অন্য সবার মতনই আর কি। মিস্টার ইয়ামাওকা যেমনটা বললেন, যা বলা হতো করতো সে। বড়সড় কোনো ভুল করেছিল নাকি কখনো? না, ওরকম কিছু করেনি। আমি যতদূর জানি প্রথমে 3 মাসের চুক্তিতে এখানে কাজ শুরু করে ইয়াশিমা। এরপর 2 বার চাকরির মেয়াদ বাড়ানো হয় তার। কিন্তু 9 মাস শেষে তার চুক্তি নবায়ন করা হয়নি। এর কারণ? অস্পষ্ট স্বরে কিছু একটা বলে উদ্ধারের আশায় ইয়ামাওকার দিকে তাকালো ওনোডা। আসলে লোক ছাঁটাই করা দরকার ছিল আমাদের, ইয়ামাওকা বলল। প্রোডাকশন কমে আসায় সেই অনুপাতে কর্মীর সংখ্যাও কমানোর সিদ্ধান্ত নিই। এখানে অন্য কোনো ব্যাপার নেই। রেকর্ড দেখলেই আপনি বুঝতে পারবেন। সত্য কথাই বলছে সে। হেড অফিসের রেকর্ড বই ঘেটে অহেতুক কারোর চাকরি চলে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেক্ষেত্রে ইয়াশিমা কেন অভিযোগ করেছিল কাউরি নাকাহারার কাছে? সামনে বসা দুজনের চেহারার দিকে একে একে তাকালো মাতসুমিয়া। ঘটনাটা সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের জানিয়ে রাখি, ইয়াশিমাই যে মূল কালপ্রিট এই ব্যাপারে কিন্তু এখন অবধি নিশ্চিত হতে পারিনি আমরা। কিছু না বলে নিচের মেঝের দিকে তাকিয়ে রইল ওনোডা। এবারও ইয়ামাওকাই মুখ খুলল। আসলে কোনো কোম্পানির অবস্থাই ভালো নয় এখন। সবাই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে। যারা চুক্তিভিত্তিক চাকরি করে এবং যাদের ছাঁটাই করা হয়েছে তাদের মনের অবস্থা বুঝতে পারি আমি। কিন্তু তাই বলে সেই রাগ থেকে ফ্যাক্টরির একজন কর্মকর্তাকে ছুরিকাঘাত করা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আবারও বলছি, ইয়াশিমাই যে মিস্টার আওয়াইয়াগিকে ছুরি মেরেছে সেটা এখনো নিশ্চিত নয়। তবে সে যদি আসলেই কাজটা করে থাকে তাহলে কাজটা করার পেছনে চাকরি চলে যাওয়া বাদে অন্য কোনো মোটিভ কি থাকতে পারে তার? না। একদিকে ঘাড় কাত করল ইয়ামাওকা। আসলে চুক্তিভিত্তিক কর্মীদের কোনো ব্যাপারে খুব বেশি কিছু জানি না আমরা। তাদের সাথে আমাদের কাজের বাইরে কোনো লেনদেন নেই। এরকম জবাবই আশা করছিল মাতসুমিয়া। দুজনের কেউই তদন্তের সাথে নিজেকে জড়াতে চাইছে না। হাতের নোটবুকটা বন্ধ করে দিল ও। আপনারা কি একটু ফ্যাক্টরিটা ঘুরিয়ে দেখাতে পারবেন আমাকে? বিশেষ করে ইয়াশিমা যেখানে কাজ করত। অস্বস্তি প্রকট হলো ইয়ামাওকা এবং ওনোডার চেহারায়।
তা পারবো, কিন্তু অনেক কিছু বদলে গেছে এই কদিনে। এখন নতুন প্রোডাক্ট তৈরি করছি আমরা। ইয়াশিমা যখন ছিল তখন অন্য একটা জিনিস তৈরি হতো। সেটা কোনো সমস্যা না, উঠে দাঁড়ালো মাতসুমিয়া। ওনোডা এবং ইয়ামাওকার পেছন পেছন মূল ফ্যাক্টরির দিকে রওনা হলো। অফিস থেকে বের হওয়ার সময় একটা শক্ত হেলমেট পরিয়ে দেওয়া হয়েছে। আপনার কিছু হলে আমরা ভুক্তভোগী হব ডিটেকটিভ, গম্ভীর ভঙ্গিতে বলল ইয়ামাওকা। মেশিনের একটা গর্জন এতক্ষণে কানে আসছিল মাতসুমিয়ার, কিন্তু মূল ফ্যাক্টরির ভেতরে ঢোকার পর কানে তালা লাগার জোগাড় হলো। কয়েকটা মোটর, মেশিন প্রেস এবং কম্প্রেসারের হিস হিস শব্দ কানে এলো। মূল ফ্যাক্টরি ফ্লোরে পাশাপাশি বসানো কয়েকটা মেশিনে কাজ করে চলেছে কর্মীরা। কনভেয়ার বেল্ট সমেত একটা অ্যাসেম্বলি লাইনও আছে। কয়েকটা কাঠের প্যালেট নিয়ে একটা ফর্কলিফট চলে গেল ওদের পাশ ঘেঁষে। ছোট ছোট যন্ত্রাংশের একটা অ্যাসেম্বলি লাইনের সামনে এসে থামল ইয়ামাওকা আর ওনোডা। কনভেয়ার বেল্টের সামনে দাঁড়িয়ে নীরবে এক নাগারে নিজেদের কাজ করে চলেছে কর্মীরা। ইয়াশিমা এখানে কাজ করত। মাতসুমিয়ার কানের কাছে মুখ নিয়ে গলা চড়িয়ে বলল ইয়ামাওকা। মন্ত্রমুগ্ধের মতো কর্মীদের কাজ দেখতে দেখতে মাথা নাড়ল মাতসুমিয়া। একটার পর একটা যন্ত্রাংশ আসছে তো আসছেই। একটার থেকে আরেকটা এমন দূরত্বে রাখা হয়েছে যেন কর্মীরা নিজেদের মধ্যে কোনো কথা বলতে না পারে। যন্ত্রের মধ্যে থাকতে থাকতে এই মানুষগুলো যন্ত্রের মতো হয়ে গেছে, ভাবে মাতসুমিয়া। এই সময় হঠাৎই ওর সবচেয়ে কাছে দাঁড়িয়ে থাকা কর্মী ছিটকে সরে এলো কনভেয়ার বেল্টের কাছ থেকে। চেহারায় চিন্তার ছাপ, মেঝেতে উবু হয়ে বসে কিছু একটা খুঁজছে সে এখন। এই, চেঁচিয়ে উঠল ওনোডা। ওদের দিকে ঘুরে তাকালো সেই কর্মী। সেফটি গগলসের পেছনে চোখ দুটো বড় বড় হয়ে গেল। পর মুহূর্তে একটা লাল বাটনে চাপ দিল সে। কম্প্রেসারের বাতাস বেরোনোর হিস হিস শব্দে পুরো কনভেয়ার বেল্টটা থেমে গেল এবারে। ওনোডা আর ইয়ামাওকার দিকে তাকিয়ে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে একবার মাথা ঝাঁকালো লোকটা। কি সমস্যা? মাতসুমিয়া জানতে চাইল। আরে এটা কিছু না, দ্রুত বলল ইয়ামাওকা। আপনি কি আর কিছু দেখবেন? একটু ভাবতে দিন। বেল বাজার মতো একটা শব্দ হলো এ সময়। একে একে নীরব হয়ে গেল সবগুলো মেশিন। যার যার স্টেশন থেকে সরে দাঁড়ালো কর্মীরা। এখন লাঞ্চের বিরতি, ইয়ামাওকা বলল। ঘড়ির দিকে তাকালো মাতসুমিয়া। দুপুর হয়ে গেছে। যাক, ভালোই হলো। ইয়াশিমার সাথে কাজ করেছে এমন কারোর সাথে কথা বলতে চাই আমি। কি? অসন্তোষ গোপন করতে পারল না ইয়ামাওকা। ও কারোর সাথে খুব বেশি কথা বলতো না। ওনোডাও খুশি হয়নি মাতসুমিয়ার আবদার শুনে। সমস্যা নেই, আমি খুব বেশি কিছু জিজ্ঞেস করব না, একবার বাউ করলো মাতসুমিয়া। চেহারায় আধার ঘনালো ইয়ামাওকার। এভাবে বললে রাজি না হয়ে উপায় নেই তার। ফ্যাক্টরির এক কোনায় বেশ কয়েকটা অফিস টেবিল এবং পাইপের তৈরি চেয়ার পাতা। সেখানে খাবার খেতে বসেছে সবাই। বেশিরভাগই বাসা থেকে লাঞ্চ বক্স কিংবা কনভেনিয়েন্স স্টোরের স্যান্ডউইচ নিয়ে এসেছে। নিজের পরিচয় দেওয়ার পর মাতসুমিয়া বলল, আপনারা না হয় খেতে খেতে আমার কথা শুনুন। তবে কেউই তাদের খাবারের দিকে হাত বাড়ালো না। পরপর বেশ কয়েকটা প্রশ্ন করলো মাতসুমিয়া। ইয়াশিমার সাথে বন্ধুত্ব হয়েছিল কিনা কারো,
কোম্পানি সম্পর্কে ইয়াশিমা কখনো কোনো মন্তব্য করেছিল কিনা, সে এখানে কাজ করার সময় বিশেষ কিছু ঘটেছিল কিনা। কিন্তু ওর একটা প্রশ্নের জবাবেও কোনো উত্তর দিল না কেউ। পাথরের মতো মুখ করে বসে আছে সবাই। মাতসুমিয়ার তো একবার সন্দেহ হলো ওর কথা আদেও কেউ শুনতে পাচ্ছে কিনা। খাবার সামনে নিয়ে বসে থাকা কর্মীদের দেখে অনেকটা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের কথা মনে পড়ে গেল ওর, যাদের নির্দেশ দেয়া হয়েছে অপেক্ষা করতে। দেখলেন তো, যেমনটা বলেছিলাম। ওর পাশ থেকে বলল ইয়ামাওকা। ওদের কেউই আসলে কাউকে ভালো করে চেনে না, তাই প্রশ্ন করেও কোনো লাভ নেই। কিছু না বলে দ্বিতীয়বার কর্মীদের ওপরে নজর বুলালো মাতসুমিয়া। বেশিরভাগই নিচের দিকে চোখ নামিয়ে রাখলেও একজন সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে আছে। গলার চারপাশে একটা তোয়ালে জড়ানো তার। বয়স 25-এর আশেপাশে মাতসুমিয়া ধারণা করল। কিছুক্ষণ পর সেও মুখ ফিরিয়ে নিল। ঠিক আছে, দুই সঙ্গীর উদ্দেশ্যে বলল এবারে মাতসুমিয়া। কারো যদি কিছু মনে পড়ে যায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে বলবেন। নিশ্চয়ই। সরি, আপনার খুব একটা কাজে আসতে পারলাম না আমরা। ইয়ামাওকার চেহারায় এবারে স্বস্তির ছাপ স্পষ্ট। আহা, ধুর। ফ্যাক্টরি বিল্ডিং থেকে বেরিয়ে বলল মাতসুমিয়া। কোনো সমস্যা? ব্যস্ত হয়ে জানতে চাইল ইয়ামাওকা। আপনি যখন অ্যাসেম্বলি লাইন ঘুরিয়ে দেখাচ্ছিলেন তখন আমার নোটবুকটা একটা তাকে রেখেছিলাম, এরপর ভুলে গেছি। নিয়ে আসছে এক্ষুনি। আপনার মনে আছে কোথায় রেখেছিলেন? হ্যাঁ আছে, বের হওয়ার সময় আপনার অফিস হয়েই যাব বলে জবাবের অপেক্ষা না করে দ্রুত যেদিক থেকে এসেছিল সেই দিকে এগোলো মাতসুমিয়া। ভুলে নোটবুক রেখে আসার ব্যাপারটা অবশ্যই মিথ্যে। গলায় তোয়ালে জড়ানো সেই তরুণ কর্মীর কথা মাথায় ঘুরছে ওর। তার ফোন নম্বরটা দরকার। তখন দেখে মনে হয়েছিল কিছু একটা বলতে চায় সে। ঠিক সেই মুহূর্তে ওয়াকওয়ের অপর প্রান্তে উদয় হলো ছেলেটা। মাতসুমিয়াকে দেখে চারপাশে একবার নজর বুলিয়ে ওর দিকে ছুটে এলো। আপনার কিছু বলার আছে আমাকে? মাতসুমিয়া জিজ্ঞেস করলো। জবাবে মাথা নাড়ল সে। এখান থেকে বেরিয়ে যান। ডান দিকে ঘুরলে 30 মিটার দূরে একটা পার্কিং লট দেখতে পাবেন। ওখানে অপেক্ষা করুন, আমি এসে পড়ব কিছুক্ষণের মধ্যে। ঠিক আছে। আপনার নাম? সেটা পরে বলবো। দ্রুত কথাটা বলে তোয়ালে দিয়ে মুখ মুছে চলে গেল সে। ফ্যাক্টরি বিল্ডিং থেকে বেরিয়ে অফিস ঘরটায় ফিরে এলো মাতসুমিয়া। খয়েরি স্যুট পরিহিত এক লোকের সাথে আলাপে মগ্ন অবস্থায় পেল ইয়ামাওকাকে। সঙ্গীকে সাথে নিয়ে ওর দিকে এগিয়ে এলো সে। আপনার সাথে পরিচয় করিয়ে দিই, ইনি আমাদের ফ্যাক্টরি ম্যানেজার। আমার নাম কোতাকে, পেটে লোকটা বলল। নিজের বিজনেস কার্ড এগিয়ে দিল ওর দিকে। সেখানে তার পুরো নাম লেখা, ইয়োশিনোবু কোতাকে। এই কোম্পানিতে যোগ দেওয়ার দিন থেকে মিস্টার আওয়াগির সাথে পরিচয় আমার। তার পুরো পরিবারের সাথেই যোগাযোগ হয়েছে। আজকে সকালেও বাসায় গিয়েছিলাম। কি যে হয়ে গেল। বিষাদ মাখা কণ্ঠে বলল কোতাকে। সে হয়তো মন থেকেই বলছে কথাগুলো, কিন্তু কেমন যেন একটা নাটকে ভাব আছে তার আচরণে। আপনি কি ইয়াশিমা নামের এখানকার কোনো কর্মীকে চিনতেন? না, কেন? কোমরে হাত রাখলো কোতাকে। তার কথা মনে নেই আমার। আসলে আমাদের এখানে
এত লোক কাজ করে, চুক্তিভিত্তিক কর্মীরা আসে যায়, আলাদাভাবে কারো খোঁজ রাখা অসম্ভব। ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে সবকিছু সামলানোর দায়িত্ব কোতাকের, ইয়ামাওকা বলল পাশ থেকে। তার কথা বলার ধরনে এটা স্পষ্ট যে কোতাকেকে খুশি করার চেষ্টা করছে। ধন্যবাদ জানিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল মাতসুমিয়া। মূল গেট থেকে বের হয়ে ডান দিকে কিছু দূর এগোতেই পার্কিং লটটা পেয়ে গেল। ফ্যাক্টরির সেই তরুণ কর্মী এখনো এসে পৌঁছায়নি। পাশেই ভেন্ডিং মেশিন থাকায় সেখান থেকে একটা কোক কিনল মাতসুমিয়া। ও কেবলই ক্যানে শেষ চুমুক দিয়েছে, এমন সময় সেখানে এলো ছেলেটা। তোয়ালিটা এখন তার মাথায় জড়ানো। কিছু নেবেন নাকি? ভেন্ডিং মেশিনের দিকে ইঙ্গিত করে বলল মাতসুমিয়া। না, আমাকে ফিরতে হবে এখনই, তরুণ বলল। এরপর একটু থেমে কি যেন ভাবল সে। আসলে চাইলে একটা কিনে দিতে পারেন, কিন্তু এখন এখানে খেতে পারবো না। ছেলেটা কি বোঝাতে চাইছে তা বুঝতে কিছুটা বেগ পেতে হলো মাতসুমিয়াকে। ওর দিকে লাজুক ভঙ্গিতে তাকিয়ে আছে সে। শুকনো হেসে পকেট থেকে ওয়ালেট বের করে বলল, কি নেবেন আপনি? একটা গ্রিন টি হলেই হবে। গ্রিন টির 350 এবং 500 মিলিলিটারের বোতল চোখে পড়ল মাতসুমিয়ার। বড়টাই কিনে বাড়িয়ে ধরল ছেলেটার দিকে। ধন্যবাদ, অনেক উপকার করলেন। জীবন নিশ্চয়ই সহজ না ছেলেটার, মাতসুমিয়া ভাবে। পার্কিং লটের একপাশে একটা বেঞ্চ, ওরা দুজন গিয়ে পাশাপাশি বসলো ওখানে। তরুণ জানালো তার নাম ইয়োকোতা। আমি এখানে ইয়াশিমার সাথে কাজ শুরু করি, বেশ কথা হতো আমাদের। ডিপার্টমেন্ট ম্যানেজার ইয়ামাওকা শুনলাম আপনাকে বলছে আমাদের মধ্যে তেমন একটা কথা হয় না। এটা ডাহা মিথ্যে। আমরা যারা চুক্তিভিত্তিক কর্মী, কারো অবস্থাই খুব একটা ভালো না, তাই নানা রকম বিষয় আলাপ হতো। কিন্তু ওখানে তো কেউ কিচ্ছু বলল না। কাঁধ ঝাঁকালো ইয়োকোতা। আসলে কেউ কর্তৃপক্ষের বিরাগভাজন হতে চায় না। এখানে চাকরি যাওয়া কোনো ব্যাপার না। ইয়াশিমা কি এমন কিছু করেছিল যেটায় অসন্তুষ্ট হয়েছিল কর্তৃপক্ষ? ওরকম কিছু না, আসলে একটা দুর্ঘটনা হয়েছিল। দুর্ঘটনা? মানে তার কারণে দুর্ঘটনা হয়েছিল? মাথা নেড়ে সায় দিল ইয়োকোতা। ইন্টারলক কি সেটা জানা আছে আপনার? ইন্টারলক? না, আজকেই প্রথম নাম শুনলাম। একটা সেফটি ডিভাইস বলতে পারেন। আপনি যখন প্রোডাকশন লাইনে থাকবেন, কোনো চলন্ত মেশিনে ভুলক্রমে যদি ছোঁয়াও লাগে, তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই নিরাপত্তার জন্য কভার গার্ড থাকে মেশিনগুলোয়। কভার গার্ড তুলে দিলেই আপনা আপনি বন্ধ হয়ে যায় ওগুলো। ইন্টারলকের কাজ এটাই। ও, বুঝতে পেরেছি। জরুরি একটা জিনিস মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো ইন্টারলক অকেজো। অকেজো? আসলে বন্ধ করে রাখা হয়েছে। ইন্টারলকের কারণে মেশিনগুলো একটু পরপর বন্ধ হয়ে যাওয়ার কারণে কাজ করতে খুব সমস্যা হয়। অনেক সময় দেখা যায় খুবই সামান্য কারণে বন্ধ হয়েছে একটা মেশিন। এখানে আরেকটা কথা বলে রাখি, আমাদের একটা মেশিনের সাথে আরেকটা মেশিন নানাভাবে যুক্ত। যে কোনো একটা বন্ধ হলে তাই সবগুলো বন্ধ হয়ে যায়। এখন ধরুন কোনো একটা মেশিনে কিছু আটকে গেল, তখন আমাদের কাজ হয় সেই মেশিন চলন্ত অবস্থাতেই ভেতরে হাত ঢুকিয়ে সমস্যার সমাধান করা, যেন প্রোডাকশন বন্ধ না হয়।
আসলেই সেটা তো বিপজ্জনক হওয়ার কথা। আসলেও বিপজ্জনক। আমাদের কাছেও কাজটা ঠিক মনে হয় না, কিন্তু সত্যি বলতে আমরা যারা চুক্তিভিত্তিক কাজ করি তাদের অভিযোগ জানানোর কোনো উপায় নেই। কেউ যদি কোম্পানির অলিখিত নিয়ম মানতে রাজি না হয় তাহলে চাকরি চলে যাবে। আমরা আছি ভাই উভয় সংকটে। কিছুক্ষণ আগে ফ্যাক্টরিতে দেখা দৃশ্যটা আবারও মনে করলো মাতসুমিয়া। একজন কর্মী হঠাৎ করে মাটিতে উবু হয়ে বসে কিছু একটা খুঁজছিল। যখন অনুডা কষে ধমক লাগায় তাকে, সাথে সাথে মেশিন বন্ধের সুইচে চাপ দেয় সে। হয়তো ইন্টারলক বন্ধ করে রাখায় নিজ হাতে সুইচে চাপ দিয়ে কাজটা করতে হয়েছিল তাকে। বাইরের কেউ উপস্থিত আছে সেটা বোঝার পরই মূলত মেশিন বন্ধ করে সেই কর্মী। ইন্টারলকের সাথে ইয়াশিমার দুর্ঘটনার কোনো সম্পর্ক আছে? 100 ভাগ আছে। চায়ের বোতলটা একবার ঝাঁকি দিল ইয়োকোতা। নতুন কাঁচামাল আনার সময় মেশিন বন্ধ করার কথা, কিন্তু আমরা সেটা না করে মেশিনের চলন্ত অবস্থাতেই নতুন জিনিসগুলো কনভেয়ার বেল্টে ঢেলে দিই। ভ্রু কুঁচকে তাকালো মাতসুমিয়া। দুর্ঘটনাটা সেভাবেই হয়েছিল? হ্যাঁ, ইয়াশিমার ট্রাউজার আটকে গেছিল কনভেয়ার বেল্টে, ফলে তাল হারিয়ে মেঝেতে পড়ে যায় ও। মেশিনটা টেনে নিয়ে যাচ্ছিল ওকে। কাছেই ছিলাম আমি, নিজের চোখে দেখেছি। ব্যথা পেয়েছিল? বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছিল না, কিন্তু ওভাবে পড়লে মাথায় তো খুব জোরে আঘাত লাগার কথা। বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় মেঝেতে পড়েছিল ও। জ্ঞান ফেরার পরেও ঠিকভাবে কথা বলতে পারছিল না। ইয়ামাওকা আর ওনোডা ছুটে আসে তখনই। একটু কথা বলে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেয় ওকে। প্রায় সপ্তাহখানে কাজে আসেনি ইয়াশিমা। পরে যখন জিজ্ঞেস করি আমি, তখন বলে ঘাড়ে এমন ব্যথা যে নাড়াতেই পারে না। হাসপাতালে গিয়েছিল? একটা বিষাদ মাখা হাসি ফুটলো ইয়োকোতার চেহারায়। না, যায়নি। কেন? খুব বেশি ঝামেলা নাকি ও বলছিল। তাছাড়া এজেন্সি থেকে জানানো হয় চাইলে হাসপাতালে যেতে পারে, কিন্তু সেখানে গিয়ে ফ্যাক্টরির দুর্ঘটনার ব্যাপারে কিছু বলা যাবে না। অন্য কিছু একটা বানিয়ে বলতে পারে। কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার এই মর্মে রিপোর্ট জমা দিতেও নিষেধ করে দেয়। কেন? এমনটা আসলে প্রায়ই হয়। কানিসাকি মেটালস এজেন্সিগুলোর ওপরে চাপ প্রয়োগ করে। কেউ যদি দুর্ঘটনার ব্যাপারে কোনো রিপোর্ট আসলেও জমা দেয়, সেই ক্ষেত্রে ফ্যাক্টরি পরিদর্শন করা হবে কর্ম অধিদপ্তর থেকে। তখন তো ধরা পড়ে যাবে যে ইন্টারলকগুলো অকেজো করে দেয়া হয়েছে, তাই না? এখানে যেসব দুর্ঘটনা ঘটে সেগুলোকে কখনোই দুর্ঘটনা হিসেবে গণ্য করা হয় না। আহতদের নিজের গ্যাঁটের টাকা খরচ করে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। তাই অনেকেই আর বাড়তি ঝামেলায় জড়াতে চায় না। এই জন্যই বোধহয় ইয়াশিমার চুক্তি নবায়ন করা হয়নি। হয়তো তারা ভেবেছিল ও অভিযোগ জানাবে, তখন গোটা কোম্পানি বিপদে পড়ে যাবে। থামলো ইয়োকোতা। একটু পরে জিজ্ঞেস করলো, কটা বাজে এখন? ঘড়ি দেখলো মাতসুমিয়া। 12:40। ওহো! উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল ইয়োকোতা, আমাকে যেতে হবে এখন। এটার জন্য ধন্যবাদ। প্লাস্টিকের বোতলটা তুলে ধরে সে। মাতসুমিয়া উঠে দাঁড়ালো। আমার সাথে কথা বলার জন্য ধন্যবাদ। ইয়াশিমা ওভাবে বসের ওপর ছুরি চালিয়ে দিয়েছে সেটা শোনার পরই আমার মনে হয়েছিল
কারোর সাথে এই ব্যাপারে কথা বলা দরকার। ওর মনে আসলে কি চলতে পারে সেটা ভালো করে জানতাম আমি। ধন্যবাদ আপনাকে, আসলেই সাহায্য করলেন। পরে কথা হবে আপনার সাথে, বলে চলে গেল ইয়োকোতা। সে দৃষ্টিসীমার আড়াল হলে মাতসুমিয়াও রওনা দিল। টোকিও মেট্রো স্টেশনে পৌঁছে ফোন দিল কাগাকে। কি হলো ওখানে? ফ্যাক্টরি থেকে গুরুত্বপূর্ণ কিছু জানতে পেরেছ? কাগা জিজ্ঞেস করে। নতুন কিছু তথ্য পেয়েছি, তোমার কি খবর? খারাপ না। তাকেয়াকি আওয়ায়াগি গিয়েছিল এরকম আরেকটা জায়গার সন্ধান পেয়েছি। তাই নাকি? কোথায়? একটা পুরনো আমলের ক্যাফেতে। এখন ওখানেই কফি খাচ্ছি, 1 কাপ। আচ্ছা, আসছি আমি। নাম আর জায়গাটা বলো। ক্যাফেটা আমাজাকি গলিতে। পুরনো আমলের লাল ইটের তৈরি একটা দালান, কাঠের ফ্রেমের জানালা। মাতসুমিয়ার মনে হলো শোয়া আমলে চলে এসেছে সে। কিন্তু সাইনবোর্ডে লেখা ক্যাফেটা চালু হয়েছে 1919 সালে। জানালার পাশে একটা টেবিলে বসে আছে কাগা। 1 কাপ কফি অর্ডার করে বসে পড়ল মাতসুমিয়া। পরিবেশটা সুন্দর। পুরো ক্যাফেতে চোখ বুলিয়ে বলল, ব্যবসায়িক আলাপে আসা স্যুট কোট পরিহিত কয়েকজন ছাড়াও বয়স্ক স্থানীয় খদ্দেরও আছে ক্যাফেটায়। এটা বেশ বিখ্যাত একটা জায়গা, টুরিস্ট গাইডেও নাম আছে, কাগা বলল। এখানকার এক ওয়েটার আমাকে জানালো তাকেয়াকিকে 2 সপ্তাহ আগে শেষবার দেখেছে সে। এখানে প্রায়ই আসতো ভদ্রলোক, মাসে অন্তত একবার। কবে থেকে আসা শুরু করে সেই ব্যাপারে অবশ্য কিছু বলতে পারেনি, তবে খুব সম্ভবত এই গ্রীষ্মতে। অর্থাৎ শহরের এই অংশে নিয়মিত যাতায়াত ছিল তাকেয়াকির। কেন আসতো সে এখানে সেটা জানি না, হয়তো কোনো শখের কারণে। শখ? ওয়েটার ছেলেটা আমাকে বলেছে আওয়ায়াগি কফি খাওয়ার সময় প্রায়ই একটা ম্যাপ নিয়ে ঘাটাঘাটি করত। আশেপাশের ম্যাপ। এই এলাকাটা ঘুরে ফিরে বেড়ানোর জন্য একদম আদর্শ। কোনো একটা কারণে হঠাৎই এখানকার সৌন্দর্য ধরা দেয় তাকেয়াকির চোখে। তা হতে পারে, কিন্তু আওয়ায়াগির অফিস তো শিনজুকুতে আর তার বাড়ি মেগুরোয়। নিহনবাসী সেই তুলনায় বেশ দূরে। ঘুরতে আসার পক্ষে একটু দূরে হয়ে গেল না জায়গাটা? মাতসুমিয়ার কফি চলে এলো এ সময়। সুঘ্রাণে আপনা আপনি চোখ বন্ধ হয়ে গেল ওর। দুধ বা চিনি না যোগ করে চুমুক দিল কাপে। সবকিছু একদম ঠিকঠাক। ওর শরীরের সবগুলো কোষ যেন জেগে উঠল। চমৎকার, বলে উঠল। তুমি তো বলছিলে নতুন কিছু তথ্য পেয়েছ নাকি? দ্বিতীয়বার কফির অর্ডার দিয়ে জিজ্ঞেস করলো কাগা। ফ্যাক্টরিতে গিয়ে আসলেও লাভ হয়েছে। অপরাধটার মূল কারণ সম্পর্কে জানতে পেরেছি। একবার ডানে বামে তাকিয়ে মাতসুমিয়া দেখে নিল যে কেউ ওদের কথা শুনছে কিনা। এরপর টেবিলের সামনের দিকে ঝুঁকে এলো। যা যা জেনেছে সবকিছু খুলে বলছে। এ সময় কাগার কফি দিয়ে গেল ওয়েটার। দুধ যোগ করে চামচ দিয়ে ধীরে ধীরে কিছুক্ষণ নাড়ল কাগা। এরপর চুমুক দিল কাপে। তার চেহারার অভিব্যক্তিটা মাতসুমিয়ার পরিচিত। ভাবছে সে, বরাবরের মতনই ফ্যাক্টরিতে কাজের সময় ঘটা একটা দুর্ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কাপ নামিয়ে রেখে বিড়বিড় করে বলল কাগা। অনেক কোম্পানি এমনটা করছে ইদানিং। কাউরি নাকাহারার মতে
ইয়াশিমার বাম হাত প্রায় অবশ হয়ে গিয়েছিল ঘাড়ে ব্যথা পাওয়ার কারণে। এই বিষয়টাই কিন্তু কানিসাকি মেটালসের বিরুদ্ধে তার রাগ পুষে রাখার জন্য যথার্থ একটা কারণ। আর সেই সময় প্রোডাকশনের প্রধান ছিল তাকেয়াকি আওয়ায়াগি। আমার ধারণা তাকেয়াকির সাথে দেখা করে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানায় ইয়াশিমা। বিনিময়ে দুর্ঘটনাটার ব্যাপারে মুখ বন্ধ রাখবে সে। কিন্তু আলোচনা মনমতো না হওয়ায় মেজাজ হারায় ইয়াশিমা, ছুরি চালিয়ে দেয় তাকেয়াকিকে। একটু বেশি ভেবে ফেলেছি নাকি? বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কিন্তু একটা খটকা আছে। সাথে ছুরি নিয়ে যাওয়াটা আমাকেও খোঁচাচ্ছিল ব্যাপারটা। সেটা তো আছেই, হ্যাঁ, কিন্তু এটা আমাকে ভাবাচ্ছে বেশি। কফির কাপটা তুলে ধরলো কাগা। কফির কারণে চিন্তা হচ্ছে তোমার? ক্যাফেতে দুজনের জন্য ড্রিঙ্কসের অর্ডার দিয়েছিল তাকেয়াকি। তুমি যে দৃশ্যকল্পের কথা বললে, সেখানে কিন্তু ইয়াশিমার সাথে আলাপ করার কোনো ইচ্ছে থাকার কথা না তার। এরকম ক্ষেত্রে যে দেখা করার কথা বলে সেই কিন্তু সাধারণত বিল দেয়। ভুল বলেনি কাগা, কিন্তু দ্বিমত পোষণ করতে দেরি হলো না মাতসুমিয়ার। দুজনের মধ্যে কিন্তু তাকেয়াকি চাপের মুখে ছিল। ইয়াশিমার মন জয় করার জন্য কিন্তু সে বিল দিতে পারে। অর্থাৎ ফ্যাক্টরির দুর্ঘটনার ব্যাপারে আরো আগেই আলোচনা হয়েছে তাদের মধ্যে। ঠিক বলেছ, এটা বিশ্বাস করি কঠিন বই কি যে কোনো ব্যাপারে আলোচনা হবে সেটা না জেনে ইয়াশিমার সাথে ক্যাফেতে দেখা করতে রাজি হয়েছিল তাকেয়াকি। সেই ক্ষেত্রে তাকেয়াকির মনে কি চলছিল সেটা ভাবার চেষ্টা করি আমরা। এক তরুণ হঠাৎই তাকে ফ্যাক্টরিতে দুর্ঘটনা ধামা চাপা দেওয়ার জন্য দোষারোপ করেছে। আমার ধারণা বেশ একটা অস্বস্তিদায়ক পরিস্থিতিতে পড়ে গিয়েছিল সে। কি বলো? হ্যাঁ, তা তো বটেই। এরকম একটা বিষয় আলাপ করতে রাজি হওয়া নিশ্চয়ই সহজ ছিল না তার জন্য। তবুও আওয়ায়াগি 2000 ইয়েনের একটা নোট বের করে মজার ছলে ওয়েটারকে বলে, এই নোটগুলো এখন আর তেমন দেখাই যায় না। চাপের মুখে আছে এরকম কারোর কি এরকম ব্যবহার করার কথা? মোটেও না। একটু অবাকই হলো মাতসুমিয়া। এবারে পাল্টা কোনো যুক্তি দাঁড় করাতে পারল না ও। আসলে সবকিছুর মিশেল হচ্ছে এই জগৎটা। কোনটা অদ্ভুত আর কোনটা স্বাভাবিক সেটা বলা মুশকিল। সন্তুষ্ট চিত্তে কফিতে চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখলো কাগা। যাই হোক, কুনিতাচির ফ্যাক্টরিতে গিয়ে ভালো কাজ করেছো তুমি। যত দ্রুত সম্ভব সবাইকে জানানো উচিত। তুমি কি করবে? আশেপাশে আরো ঘুরে দেখবে? না, আমাকে এক জায়গায় যেতে হবে। ঘড়িতে সময় দেখলো কাগা। একটা জুনিয়র হাই স্কুল। তাকেয়াকির ছেলে যেখান থেকে পাশ করেছে, সুবুনকান জুনিয়র হাই স্কুল বোধহয় নাম। ও, মাথা নাড়ে মাতসুমিয়া। তাকেয়াকি ওখানকার একটা নম্বরে ফোন করেছিল। তোমার কি আসলেও মনে হয় সেটার সাথে কেসের কোনো সম্পর্ক আছে? ফোনটা কিন্তু বেশ কিছুদিন আগে করেছিল সে। কোনো সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু তার মানে তো এই না যে আমি খোঁজ নেব না। তবে এসব সাধারণ ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য তোমার মতো উচ্চপদস্থ কারো যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাকি কফিটুকু শেষ করে উঠে দাঁড়ালো কাগা। পারিবারিক বেদিতে রাখা ছবিটায় তাকেয়াকি আওয়ায়াগিকে গলফ খেলার পোশাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই ছবিটা বাছাই করা হয়েছে কারণ পরিবারের মতে এটাতেই তাকে সবচেয়ে বেশি হাসি খুশি লাগে।
বাস্তবে অবশ্য তাকিয়াকি গলফ নিয়ে খুব একটা উৎসাহ দেখায়নি কখনোই। শুয়া অর্থাৎ জাপানিজ শেষকৃত্য শুরু হতে হতে 6টা বেজে গেল। বৌদ্ধ মন্দির থেকে আগত ভিক্ষু সূত্রপাঠ করেছে একটানা। আগত অতিথিরা একজন একজন করে ধূপ জ্বালিয়ে যাচ্ছে বেদিতে। তাকিয়াকির মৃতদেহ পুলিশ ফিরিয়ে দিয়েছে সকালে। ওরা ভেবেছিল আরো সময় লাগবে হয়তো। তখনই তাড়াহুড়ো করে শুরু হয়ে যায় সব আয়োজন। কোতাকে ঠিক করা নোকানশি ভদ্রলোক অর্থাৎ মৃতদেহ সৎকারের দায়িত্বে থাকা লোক সকাল সকালই এসে পড়ে, কিন্তু বরাবরের মতনই ঠিকভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। পরিস্থিতি আরো খারাপের দিকে গড়ায় যখন কোতাকে অফিস থেকে ফোন করে বলা হয় যে ফ্যাক্টরিতে একজন ডিটেকটিভ গিয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য। কাল ক্ষেপণ না করে বেরিয়ে যায় সে। এরপর ফুমিকো সমস্ত সিদ্ধান্ত নিয়েছে ধূর্ত চেহারার চশমা পরিহিত নোকানশি লোকটার সাথে আলোচনা করে। ইউতোর ধারণা নেই যে একটা শেষকৃত্যে সাধারণত কেমন খরচ হয়, তবে লোকটা যে ওদের ঠকাচ্ছে এই বিষয় কোনো সন্দেহ নেই। আলোচনা শেষ হওয়া মাত্র কাজে লেগে পড়ে নোকানশি ভদ্রলোক। ইউতোকে স্বীকার করতেই হবে যে আসলে ও পেশাদার সে। ছোট বড় সব কাজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই হয়ে যেতে থাকে একের পর এক। ইউতো এবং পরিবারের বাকি সদস্যরা কাপড় বদলে ফিউনারেল হলে যেতে যেতে তাকিয়াকির মৃতদেহ পরিপাটি করে সাজিয়ে কফিনে ঢোকানো হয়ে যায়। তার চেহারা দেখে বোঝার জো নেই যে ময়না তদন্তের সময় কাটাকুটি করা হয়েছে। আত্মীয় স্বজন এবং তাকিয়াকির সহকর্মীরাও অনেক কাজে সাহায্য করার জন্য তৈরি ছিল। তাদের আলোচনা শুনে ইউতো বুঝতে পারে যে শেষকৃত্যে প্রথমে কে ধূপ জ্বালবে সেটা বেশ বড়সড় একটা ব্যাপার। বিকেলে ফিরে আসা মাত্র অফিসের কর্মীদের কাজে লাগিয়ে দেয় কোতাকে। রিসেপশন এবং উপহার বিতরণের কাজ দক্ষ হাতে সামলে নেয় তারা। ফিউনারেল কোম্পানি থেকে আসা লোকেদের নির্দেশনা অনুযায়ী একটার পর একটা কাজ করতে থাকে ফুমিকো। দৃশ্যটা দেখে ইউতোর মনে পড়ে যায় বেশ আগে এক জায়গায় পড়েছিল। শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করাই হয় মৃতের পরিবারের সদস্যদের শোকার্ত মনকে ব্যস্ত রাখার জন্যে। নিজের হাই স্কুলের কয়েকজন বন্ধুকেও অনুষ্ঠানে দেখতে পেল ইউতো, যাদের মধ্যে তাতসুয়া সুগিনো আছে। অনুষ্ঠানের বিস্তারিত জানিয়ে সানাদা এবং সুগিনোকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিল ও। তারা যখন ওর পাশ দিয়ে গেল মন থেকে মাথা নিচু করে কৃতজ্ঞতা প্রকাশ করলো ইউতো। ওর জুনিয়র হাই স্কুলের কিছু বন্ধু বান্ধবও এসেছে, বেশিরভাগই ওর সাঁতার দলের বন্ধু। তাদের পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং কোচ ইতোকাওয়া। কাঁচা পাকা চুলগুলো ছোট করে ছাঁটা তার। ইউতো জুনিয়র হাই স্কুল থেকে পাশ করে আসার সময় যেরকম সুঠাম দেহ দেখেছিল তার এখনো সেরকমই আছে। ধূপ জ্বালানোর মাধ্যমে অর্ঘ্য নিবেদনের পর্ব শেষ হলে ফুমিকোর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানানোর মাধ্যমে শেষ হয় প্রথম দিনের অনুষ্ঠান। আগত অতিথিরা পাশের ঘরে চলে যায় তখন তাদের জন্য সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। সেখানে যাওয়ার পথে ইতোকাওয়া এবং সাঁতার দলের বন্ধুদের সাথে করিডোরে দেখা হয়ে যায় ইউতোর। সুগিনও ছিল তাদের সাথে। তুই ঠিক আছিস? আও, ঠিকঠাক খাচ্ছিস তো? সুগিনো সামনে এগিয়ে এসে জিজ্ঞেস করে। আচরণে পরিণত একটা ভাব তার। অবাকই হলো ইউতো। আমাকে নিয়ে ভাবিস না, আমি ঠিক আছি, মেনে নিতে হবে। বাবাকেও তো আর কোনোভাবে ফিরে পাবো না। ওই লোকটার কি হলো?
এখনো কোমাতে? ইউ তো বুঝতে পারলো যে ইয়াসিমার কথা জিজ্ঞেস করছে সুগিনো। সম্ভবত পুলিশের লোকেরা আমাদের খুব বেশি কিছু বলছে না। তাই নাকি? এখনো কি জ্ঞান ফেরেনি? জানি না রে, আসলে আমাদের কিছুই বলেনি। সাঁতার দলের বাকি সবাই এগিয়ে এসে সান্ত্বনা দিল ওকে। তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানালো ইউতো। ওর বন্ধু কুরোসাওয়া মুখ কোচ করে বলল, ওই হারাটার এখনো জ্ঞান ফেরেনি, এর চেয়ে ট্রাকটা পিষে দিলেই পারত। কিন্তু আমি চাই না এখনই মারা যাক, তাহলে আর শাস্তি পাবে না। তার কি হবে সেটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। আমি শুধু শুনতে চাই কি বলার আছে লোকটার, কেন বাবাকে ছুরি চালালো ওভাবে। আমরাও সেটাই ভাবছিলাম, এত লোক থাকতে তোর বাবাই কেন? জগতে এমন অনেকেই আছে যারা না থাকলে কারোর কিচ্ছু যায় আসবে না। কুরোসাওয়া মন থেকে বলল কথাটা। আমার বন্ধু ভাগ্য ভালো, মনে মনে ভাবে ইউতো। না হলে অন্যের জন্য কেউ এরকম রাগ দেখায় না। দুর্ভাগ্য আর কিচ্ছু না, মাথা ঝাঁকিয়ে বলল ইতোকাওয়া। সেও এসে দাঁড়িয়েছে ওদের পাশে। কষ্ট করে আসার জন্য ধন্যবাদ স্যার। প্রিয় জুনিয়র হাই স্কুল টিচারের উদ্দেশ্যে একবার বাউ করল ইউতো। সুগিনোর কাছে যখন খবরটা শুনলাম বিশ্বাসই হতে চাইনি। তোমার জন্য অনেক খারাপ লাগছে, কিন্তু এখন ভেঙে পড়লে চলবে না। আমরা সবাই আছি তোমার সাথে। কোনো সমস্যা হলে আমাকে জানাবে নির্দ্বিধায়। যা যা করা সম্ভব করব। শুধু বলার জন্য বলা এমন নয়, দরকার পড়লে ইতোকাওয়া আসলেই ওকে সাহায্য করবে, জানে ইউতো। সাঁতার দলে থাকার সময় ওদের ভরসার জায়গা ছিল সে। সবকিছু থেকে ছাত্রদের রক্ষা করার জন্য তৈরি থাকত। ধন্যবাদ স্যার, আবারও বলল ইউতো। সুগিনো ছাড়া সাঁতার দলের অন্য বন্ধুদের সাথে লম্বা সময় দেখা হয় না ইউতোর। 10 জন ছিল ওদের দলে, যাদের মধ্যে বেশিরভাগই উপস্থিত হয়েছে। সবার সাথে কথা বলতে ইচ্ছা করছে ওর, কিন্তু আজকে সেটা সম্ভব নয়। বরং সবাইকে ফিউনারেল হলের দরজা অবধি এগিয়ে দিল ইউতো। বন্ধুরা সবাই বাড়ি ফিরে গেলেও ইতোকাওয়া রয়ে গেল। তোমার সাথে একটু কথা বলা যাবে? ইউতোর দিকে তাকিয়ে বলল সে। কেমন যেন অদ্ভুত এক ধরনের অস্বস্তি ভর করল ইউতোর মনে। লবির একপাশে সরে এসে একটা কাউচে পাশাপাশি বসলো দুজনে। বাবার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল গত কয়েক মাসে? কথা হতো? কথা? হ্যাঁ, জুনিয়র হাই স্কুলে যখন ছিলে তখন তো বলতে বাবার সাথে প্রায় দেখাই হয় না তোমার। কারণ তখন কুনিতাচির ফ্যাক্টরিতে পোস্টিং ছিল বাবার, মাঝে মাঝে তো বাড়িও ফিরত না। আমি গত কয়েক মাসের কথা জানতে চাইছি। তোমাদের মধ্যে বিশেষ কোনো ব্যাপারে কথা হয়েছিল? জবাবে কি বলবে বুঝতে পারছে না ইউতো। ইতোকাওয়ার এরকম হঠাৎ জেরার মুখে পড়ে হকচকিয়ে গেছে ও। কয়েকদিন আগে স্কুলে ফোন দিয়েছিল তোমার বাবা, তখন বলেছে তোমার ব্যাপারে কথা বলতে চায় আমার সাথে। ও, আপনি এখন বলায় মনে পড়ল। কি? গতকাল আমাদের বাসায় যে ডিটেকটিভ দুজন এসেছিল তারাও একই কথা বলেছে। বাবার কল লিস্টে নাকি সুবনকান জুনিয়র হাই স্কুলের নম্বর পাওয়া গেছে। মাথা নাড়ল ইতোকাওয়া। আমাকেও সেটাই বলেছে। নিহনবাসী থানা থেকে আজ একজন ডিটেকটিভ এসেছিল আমার সাথে দেখা করতে। তাই আমি একটু চিন্তিত। ছেলের সাথে খুব একটা বনিবনা হচ্ছে না। আমাকে এমনটাই বলেছিল তোমার বাবা। বাবা বলেছিল এ কথা? তোমার বাবা ভাবতো তোমার পুরনো স্কুলের
ক্লাস টিচার বা হাই স্কুলের টিচারদের তুলনায় আমি তোমাকে ভালো করে চিনি, সেই জন্যই কথা বলতে চেয়েছিল আমার সাথে। মিথ্যে বলবো না, একটু হলেও ভালো লেগেছিল কথাটা শুনে। বাবার ধারণা খুব একটা ভুল নয় ভাবে ইউতো। ওর পুরনো স্কুলের ক্লাস টিচারেরা কখনোই বোঝেনি ওকে, বুঝতে চায়ও নি। ফোনে শুধু জানায় সামনাসামনি দেখা করে ব্যাপারটা নিয়ে আলাপ করতে চায় সে, তবে সেই সুযোগ আর হলো কোথায়। সেই জন্যই মাথা থেকে ব্যাপারটা দূর করতে পারছি না। তোমার আর তোমার বাবার কোনো সমস্যা হয়েছিল? সেরকম কিছু হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারো। হয়তো ইতিমধ্যেই অনেক দেরি হয়ে গেছে, কিন্তু তোমার মনে যদি কিছু থাকে আমাকে বললে বুকটা হালকা হবে, তাই না? না, আসলে ওরকম কিছু নেই, মাথা ঝাঁকিয়ে হেসে বলে ইউতো। বাবা আর আমার সম্পর্কে ফাটল ধরেছে আসলে অনেক আগে। এমন নয় যে সমস্যাটা অল্প কদিনের, আর এর পেছনে গোপন কোনো কারণও নেই। ক্লাসের রেজাল্ট ভালো হতো না দেখে আমার প্রতি অসন্তুষ্ট ছিল বাবা। যখনই দেখা হতো এই কথাই বলতো। বিষয়টা আমার পছন্দ ছিল না একদমই, ব্যাস এইটুকুই। একবার মাথা নেড়ে নিবিড় দৃষ্টিতে ইউতোর দিকে তাকালো ইতোকাওয়া। এই অন্তর্ভেদী দৃষ্টির সামনে কিছু লুকোনো সম্ভব না। কিন্তু পরক্ষণে সমস্ত গাম্ভীর্য দূর হয়ে গেল ইতোকাওয়ার চেহারা থেকে। তোমার বাবা আর আমাদের মাঝে নেই, তাই বলে কিন্তু জীবনে পিছিয়ে পড়া চলবে না তোমার। আমি শুধু বোঝাতে চেয়েছিলাম তোমার বাবা তোমাকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু এখন মনে হচ্ছে কথাগুলো বলা ঠিক হয়নি। না না স্যার, কোনো সমস্যা নেই। আচ্ছা, শক্ত রাখো নিজেকে। ইউতোর কাঁধে চাপড় মেরে দরজার দিকে পা বাড়ালো ইতোকাওয়া। রিসেপশন যেখানে চলছে সেখানে চলে এলো ইউতো। সবাই সুশি এবং বিয়ার খাওয়া নিয়ে ব্যস্ত। নানু এবং ওর মামাদের একজন ফুমিকোর দুই পাশে বসে সান্ত্বনামূলক বিভিন্ন কথাবার্তা বলছে। হারুকাও বসে আছে সেই টেবিলে। তাদের সাথে যোগ দিল ইউতো। সামনের দিনগুলো একটু কঠিন যাবে ইউতো, কিন্তু যে করেই হোক বাস্তবতার মুখোমুখি হতে হবে তোমাকে। আমরা সবাই পাশে আছি। ইউতোর গ্লাসে জুস ঢালতে ঢালতে বলল মামা। জানি সামনে কি হবে সেটা নিয়ে চিন্তিত তুমি, কিন্তু দেখবে সব ঠিকঠাক সামলে নিচ্ছ, চিন্তার কিচ্ছু নেই। নিশ্চয়ই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ব্যাপারে কথা বলছে। ধন্যবাদ বলে মামার উদ্দেশ্যে একবার বাউ করলো ইউতো। কোতাকে এবং তাকেয়াকির অন্যান্য সহকর্মীরা একে একে এসে ওদের সাথে কথা বলে গেল। প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করলো যে তাকেয়াকির প্রতি ঋণী তারা। ইয়ামাওকা নামের একজন লোক তো বলল আওয়াগি বস না হলে হয়তো অনেক আগেই চাকরি ছেড়ে দিত সে। একে একে বাড়ি ফিরে গেল সবাই। বাকি রইল কেবল ইউতো, ফুমিকো এবং হারুকা। আজকে রাতটা ফিউনারেল হোমেই থাকতে হবে ওদের, সেই জন্যই প্রয়োজনীয় কাপড় চোপড়ও নিয়ে এসেছে। হারুকা যখন বলল আরো একবার বেদির ওখান থেকে ঘুরে আসতে চায় সে, ইউতো গেল তার সাথে। অন্ধকার হল রুমের এক প্রান্তে রাখা হয়েছে কফিনটা। ওদের সামনে এখনো জ্বলছে সুগন্ধি ধূপ। এরকম কিছু হতে পারে তা মাথায় আসেনি আমার। এতদিন ভাবতাম শেষকৃত্য অনুষ্ঠান মানে একঘেয়ে, কিন্তু সবাই মন থেকে শ্রদ্ধা জানাতে এসেছে বাবাকে। ভালো লেগেছে আমার। তাছাড়া আমার স্কুলের অনেক বন্ধুরাও এসেছিল। তাকেয়াকির ছবিটার দিকে তাকিয়ে বলে হারুকা। বাবার সহকর্মীরা কি বলল শুনেছিস? সবাই নাকি ঋণী তার প্রতি। এখানে এসে তো আর দুর্নাম করতে পারবে না,
তাই না? আমি তো বোকা না, কেউ কোনো কিছু মন থেকে বলছে কিনা সেটা বুঝতে পারি, ভ্রু কুঁচকে বলল হারুকা। বাবার সাথে আরো বেশি সময় কাটানো উচিত ছিল আমার। তার হয়তো অনেক ভালো কিছু গুণ ছিল যে ব্যাপারে আমার কোনো ধারণাই নেই। এখন এসব লেকচার দিয়ে ভালো সাজার কোনো মানে হয় না, আরেকটু হলে বলে ফেলছিল ইউতো, কিন্তু শেষ পর্যন্ত থামালো নিজেকে। ওর বোনের কথায় যুক্তি আছে। পরদিন সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ল ওরা। তাকিয়াকির কোম্পানির প্রধান এবং বোর্ড অফ ডিরেক্টরদের সবাই দেখা করতে এলো। শেষকৃত্যের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে শোক প্রকাশ করতে যোগ দিল প্রায় দ্বিগুণ সংখ্যক মানুষ। ইউতোর হাই স্কুলের ক্লাস টিচার সানাদাও এসে ওর পিঠে হাত বুলিয়ে গেল। ইউতো জানে সবাই ভদ্রতার খাতিরে ওদেরকে নানা রকম কথাবার্তা বলছে, তবুও বিষয়টা মন ছুঁয়ে গেল ওর। ফুমিকোর কথা বলা শেষে শুরু হলো সব যাত্রা। তাকিয়াকির ছবিটা হাতে নিয়ে সামনে সামনে হাঁটছে ইউতো। কফিন বহন করছে ওর মামারা। ক্রিমেটোরিয়ামে অর্থাৎ শবদেহ ভস্মীকরণের স্থানে ঘনিষ্ঠ আত্মীয় বাদে আর কারো প্রবেশাধিকার নেই। শবদেহ ভস্ম হয়ে যাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে অন্যান্য আত্মীয়রা। তাদের সাথে কথা বলার মাঝে মাঝে কান্নায় ভেঙে পড়ছে ফুমিকো, তবে কিছুক্ষণ পরপর মলিন হাসিও ফুটছে মুখে। তাকিয়াকির দেহাবশেষ একটা সভাধারে ঠেলে দেওয়ার পর আবারও ফিউনারেল হলে ফিরে এলো ওরা। এবারে অনুষ্ঠিত হবে সোনানকা বা স্মৃতিসভা, আর এরপর সজিন অতসী অর্থাৎ শোক প্রকাশ শেষে আনুষ্ঠানিকভাবে স্বাভাবিক খাদ্যাভ্যাসে ফিরে আসা। শোক প্রকাশে আগত অতিথিদের আরো একবার ধন্যবাদ জানালো ফুমিকো। আজ থেকে আবারও স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করব আমরা তিনজন। ছেলে মেয়েকে যথাসাধ্য ভালোভাবে বড় করার চেষ্টা করব। আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য। দীপ্ত কণ্ঠে আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বলে ইতি টানল সে। শেষকৃত অনুষ্ঠান যে কেবল পরিবারের সদস্যদের ব্যস্ত রাখে তা নয়, মৃতের কাছে আত্মীয়দের আধ্যাত্মিকভাবেও মুক্তি দেয় আচারগুলো। সবাইকে বিদায় জানালো ওরা তিনজন। এরপর বাড়ি ফিরে গেল। এখনো অনেক কিছু করা বাকি, তবে প্রথম কাজটা হচ্ছে বাড়িতে একটা বেদি সাজিয়ে ফেলা। নোকানশিদের একজন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে পরে। ইউতো ওর ব্যাগে জিনিসপত্র ঢোকাচ্ছে। এ সময় করিডোর থেকে কথা বলার শব্দ ভেসে এলো। একটা কণ্ঠ ফুমিকোর, অন্যটা চিনতে পারল না। দরজা খুলে বাইরে উঁকি দিল। দুই তরুণ দাঁড়িয়ে আছে ফুমিকোর সামনে। একজনের গলা থেকে ক্যামেরা ঝুলছে। আপনাদের ইতিমধ্যে বলেছি এই ব্যাপারে কিছু জানি না আমি। ফ্যাক্টরির কাউকে জিজ্ঞেস করতে পারেন চাইলে। তাহলে মিসেস আওয়াগি, আপনি স্বীকার করছেন যে আপনার স্বামী এই বিষয়ে কোনো কথা বলেনি আপনার সাথে? অন্য লোকটা জিজ্ঞেস করলো। না, বলেনি। আপনাকে তো বললাম 2 বার। ওর অফিসের ব্যাপারে কিচ্ছু জানতাম না আমি। ঠিক আছে, আমি এইমাত্র আপনাকে যা যা বললাম সেই ব্যাপারে আপনার মতামত কি? খুনির প্রতি আপনার মনোভাব কিছুটা হলেও বদলেছে? আমি জানি না, এভাবে হুট করে প্রশ্ন করলে জবাব দেয়া মুশকিল। আপনারা এখন আসুন প্লিজ, না হলে পুলিশে ফোন দেব। ঠিক আছে, যাচ্ছি। তবে এটা মনে রাখবেন যে সবাইকে সত্যটা জানানোই আমাদের কর্তব্য। এই কথা বলে সঙ্গীর দিকে ইশারা করে বেরিয়ে গেল তরুণ।
দুই হাতে কপাল চেপে ধরল ফুমিকো, যেন ভীষণ ব্যথা করছে ওখানে। ইউতো যখন জিজ্ঞেস করলো কি হয়েছে, দীর্ঘশ্বাস ফেলল সে। অদ্ভুত কিছু কথা বলছিল লোকগুলো। ফ্যাক্টরিতে নাকি কি একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা ধামাচাপা দেওয়ায় রাগ করে তোমার বাবাকে ছুরি চালিয়েছিল ইয়াশিমা নামের লোকটা। এই বিষয়ে আমি কিছু জানি কিনা, লোকটা যে দীর্ঘদিন শারীরিক অসুবিধায় ভুগেছে সেই ব্যাপারে জানা ছিল কিনা, এরকম অনেক কিছু। এসবের সাথে বাবার কি সম্পর্ক? এগুলো কোথা থেকে জানলো তারা? ওরা বলার চেষ্টা করছিল তোমার বাবার নির্দেশেই নাকি সবকিছু ধামাচাপা দেওয়া হয়েছে। এ কারণেই মনে মনে রাগ পুষে রেখেছিল সেই কর্মী। লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করলো ইউতো। ওর যে কি পরিমাণ রাগ হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। বুকের ভেতরে দানা বাঁধছে অস্বস্তি। ইয়াশিমা ফুকুশিমার যে হাই স্কুল থেকে পাশ করেছে সেটার বেশ দুর্নাম আছে। ওখানকার অনেক ছাত্রই, এমনকি যারা কোনো গ্যাংয়ের সদস্য না, তারাও ছুরি বহন করত সাথে। অনাথাশ্রমের একজনের সাথে কথা বলেছি আমি। সেই আমাকে বলেছে তারা তাদের ওখানে যে বাচ্চারা থাকে ওদের কখনো বিপজ্জনক কিছু বহন করতে দিত না, কিন্তু অনাথাশ্রমের কর্মীদের অগোচরে ইয়াশিমার পক্ষে ছুরি জোগাড় করাটা অসম্ভব নয় একদম। ডিটেকটিভের এই রিপোর্ট শুনে স্বাভাবিকভাবেই খুব একটা খুশি মনে হলো না ইশিগাকিকে। শব্দ করে মাথার পেছনে চুলকালো সে। এরপর ঘাড় কাত করে তাকালো। আমরা এখনো এমন প্রমাণ পাইনি যে ইয়াশিমাই ছুরিটার মালিক। ওটা কোথা থেকে কেনা হয়েছে সেই ব্যাপারে কিছু জানা গেছে? উঠে দাঁড়ালো সাকাগামী। তাকে ইশিগাকির চেয়েও অসন্তুষ্ট মনে হচ্ছে। যে ছুরি দিয়ে তাকিয়াকিকে আক্রমণ করা হয়েছে সেটা আরো বছর 5 আগে এসেছে বাজারে। ইয়াশিমা যদি ছুরিটা কোনোভাবে জোগাড় করেও থাকে তাহলে সেটা সে করেছে টোকিওতে আসার পর। জিফু প্রিফেকচারের একটা কোম্পানি অনলাইনে এই মডেলের ছুরি বিক্রি করে। তারা আমাকে ক্রেতাদের একটা তালিকা পাঠিয়েছে, কিন্তু ইয়াশিমার নাম ওখানে ছিল না। অবশ্য এমনটাও সম্ভব যে কেউ অনলাইনে ছুরিটা কেনার পর আবার কারো কাছে বিক্রি করে দিয়েছে। সেক্ষেত্রে আমাদের পক্ষে ছুরিটা কোথা থেকে কেনা হয়েছে তা জানা বড্ড কঠিন হয়ে যাবে। ব্রু কুচকে ভাবতে লাগলো ইশিগাকি। ইয়াশিমার সাথে ছুরিটার সরাসরি সম্পর্ক স্থাপন করা আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক। সেক্ষেত্রে সে কোমা থেকে না ফিরলেও আমরা প্রমাণ করতে পারবো যে সেই খুনি। যথারীতি সারাদিন বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শেষে ইশিগাকির কাছে এসে রিপোর্ট দিচ্ছে ডিটেকটিভেরা। ঘড়িতে সময় এখন 8:15 কাছাকাছি। মাতসুমিয়া এবং কাগা পুরোটা দিন এদোবাশি ব্রিজ এবং হামাচো গ্রিন রোডের মধ্যবর্তী জায়গাগুলোয় খোঁজ নিয়ে কাটিয়েছে। চেষ্টা করছে ইয়াশিমা যে পথে পালিয়েছিল সেখানে কোনো প্রত্যক্ষদর্শী ছিল কিনা তা খুঁজে বের করতে। এই ডিস্ট্রিক্টে রাতের বেলায়ও অনেকে বাইরে বের হয়, তাদেরই কেউ হয়তো দেখেছে ইয়াশিমাকে। একেবারে কিছুই যে জানতে পারেনি এমন নয়। ইয়াশিমাকে দেখেছিল এমন প্রত্যক্ষদর্শীর খোঁজ করার পাশাপাশি তাকেয়াকি আওয়াইয়াগির কোথায় কোথায় নিয়মিত যাতায়াত ছিল সেটাও বের করার চেষ্টা করছে ওরা। আরো একটা জায়গা খুঁজে পেয়েছে দুজনে, একটা সোবা নুডলস শপ। সেখানকার যে কর্মীর সাথে ওরা কথা বলেছে তাদের মতে তাকেয়াকি কম করে হলেও 2 বার গেছে ওখানে। সে ঠিক কি অর্ডার দিয়েছিল তা মনে করতে না পারলেও এটুকু মনে আছে যে
খাবারের প্রশংসা করে কিছু বলেছিল। সুযোগ পেয়ে কাগা আর মাতসুমিয়া সেখানে দুপুরের খাবার ছেড়ে নেয়। মাতসুমিয়া নিয়েছিল ঠান্ডা সোবা নুডলস। সবকিছু একদম ঠিকঠাক ছিল ওটার, একদম শক্ত না আবার নরমও না। ব্রথটাও ভীষণ সুস্বাদু। এটা পরিষ্কার যে তাকেয়াকি প্রায়ই যেত নিনগিয়োচো এলাকায়, কিন্তু তার যাওয়ার হেতু সম্পর্কে এখনো অন্ধকারে ওরা। এরপর যে ডিটেকটিভকে ফিউনারেল হলে তাকেয়াকির শেষকৃত্যে নজর রাখার জন্য পাঠানো হয়েছিল সে রিপোর্ট দিল। তখনও তার পরনে ধূসরাভ কালো স্যুট। গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানাতে পারল না সে। সবকিছু একদম স্বাভাবিক ছিল ওখানে। তদন্ত দলে অন্যদেরও একই অবস্থা। কেউই এমন কিছু জানতে পারেনি যা তদন্তের কাজে আসবে। ইয়াশিমার তাহলে এখনো আগের অবস্থা? সত্যি বলতে আমার এখন আর ধৈর্যে কুলাচ্ছে না। হয় জ্ঞান ফিরুক, না হলে মরুক, দীর্ঘশ্বাস ছেড়ে বলে ইশিগাকি। মন্তব্যটা খুব ভালো না শোনালেও ভেতরে ভেতরে একমত না হয়ে পারল না মাতসুমিয়া। অন্যান্য ডিটেকটিভেরাও নীরবে মাথা নাড়ল। ইয়াশিমার মোটিভের ব্যাপারে সবার কি মতামত? কোম্পানির ওপর রাগ থেকেই কাজটা করেছে সে? কোবায়াশি জানতে চাইল। হতেই পারে। মাতসুমিয়া যা যা জেনে এসেছে সেটা কিন্তু এদিকেই ইঙ্গিত করে। আমাদের আরো প্রমাণাদি দরকার। কিন্তু এরকম একটা দুর্ঘটনার ক্ষেত্রে তা জোগাড় করা কঠিন হবে না। এই কাজের জন্য বিশেষজ্ঞ লোক আছে। এরপর আমরা আরো চেপে ধরবো না হয়। ইশিগাকি যে বিশেষজ্ঞ লোকেদের ব্যাপারে বলছে তারা আসলে কর্ম কমিশনের অধীনস্থ লেবার স্ট্যান্ডার্ডস ইন্সপেকশন অফিসের কর্মী। এর আগের দিন ইশিগাকি আনুষ্ঠানিকভাবে কানেসাকি মেটালসের কুনিতাচি ফ্যাক্টরিতে ঘটে যাওয়া দুর্ঘটনার ব্যাপারে তাদের রিপোর্ট দিয়েছে। সাথে সাথে জবাব এসেছে যে তারা খুব দ্রুত তদন্তে নেমে পড়বে। ইয়াশিমার গার্লফ্রেন্ড অন্তঃসত্ত্বা সে কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না। তাই আর উপায়ান্তর না দেখে প্রাক্তন বসকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল সে। চাকরি না ফিরিয়ে দিলে সত্যটা প্রকাশ করে দেবে। আপাতত আমরা এটাই ধরে নিচ্ছি, তাই তো? বিড়বিড় করে কথাগুলো বলে সিলিং এর দিকে তাকালো কোবায়াশি। কেন তা জানি না, কিন্তু আমার কাছে একটু বেশি সহজ মনে হচ্ছে হিসাবটা। তাছাড়া কর্মক্ষেত্রে বা ফ্যাক্টরিতে ঘটা কোনো দুর্ঘটনা কি আদেও বড় অপরাধ হিসেবে গণ্য হয়? 50 লাখ ইয়েন পর্যন্ত জরিমানা হতে পারে, মাতসুমিয়া জবাব দিল। এর আগের দিন এই ব্যাপারে খোঁজ খবর নিয়েছে ও। নাক দিয়ে শব্দ করল কোবায়াশি। আর ইয়াশিমা কিনা আসলেই ভেবেছিল ভয় পেয়ে যাবে কানেসাকি মেটালস। তাকে জিজ্ঞেস করা না পর্যন্ত সত্যটা কখনো জানতে পারবো না আমরা। সেইটাই, মোটিভের ব্যাপারে জানতে হলে তার সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের, ইশিগাকি বলে। সেই জন্যই ছুরির ব্যাপারটায় এত গুরুত্ব দিচ্ছি। আগামীকাল তোমরা সবাই সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ এবং ছুরিটার সম্পর্কে খোঁজ নেওয়ার ব্যাপারে জোর দেবে। বুঝতে পেরেছ কি বলছি? জি স্যার, সমস্বরে বলে উঠল মাতসুমিয়া সহ অন্যান্য ডিটেকটিভেরা। একবার সঙ্গীর দিকে তাকালো। কাগা ওদের থেকে দূরে নিজের ডেস্কে বসে এভিডেন্স ফাইল ঘাটাঘাটি করছে, আর একটু পরপর কম্পিউটারে কিছু একটা দেখছে। পরক্ষণে উঠে দাঁড়িয়ে প্রায় দৌড়ে ইনসিডেন্ট রুম ছেড়ে বেরিয়ে গেল কাগা। মাতসুমিয়াও ছুটল তার পেছন পেছন। কাগা, ডাক দিল,
তুমি কি সরাসরি বাসায় যাবে এখান থেকে? নিষ্পৃহ ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো কাগা। যদি না যাই? বিশেষ কোথাও যাওয়ার ইচ্ছে আছে? বিশেষ কিছু না, ফেরার পথে খাবার খেয়ে নেব, আর কি। এইটাই? আর কিচ্ছু না? আরেকটা উদ্দেশ্য অবশ্য আছে, তীক্ষ্ণ নাকটার একপাশে চুলকে বলল কাগা। সেইটাই ভেবেছিলাম, আমি যাব তোমার সাথে। থানা থেকে বেরিয়ে উত্তর দিকে এগোলো দুজনে। আন্ডারপাস পার হয়ে এদোবাসী ব্রিজের দিকে এগোলো। সাধারণত ব্রিজটা অতিক্রম করে পূর্ব দিকে যায় ওরা, কিন্তু কাগা এবারে সোজাই হাঁটতে থাকলো। আমরা এদিকে যাচ্ছি কেন? মুখ বন্ধ করে আমার সাথে এসো, ঠিক আছে? ডান দিকে দ্বিতীয় রাস্তার মুখে ঐতিহ্যবাহী জাপানিজ ওয়াশি কাগজের একটা দোকান। দ্বিতীয় তলায় ছোট জাদুঘরের মতনও আছে। এই এলাকার পুরনো স্থাপনাগুলো আরো একবার অভিভূত করলো মাতসুমিয়াকে। রাস্তাটা ধরে আরেকটু সামনে এগোলো ওরা। বাম দিকে ছোট একটা মন্দির, সামনে তড়ি গেটও আছে। নিহনবাসীতে এরকম মন্দিরের সংখ্যা অসংখ্য। একটা দালানের সামনে থামলো কাগা। সাইনবোর্ডটা দেখে অবাক না হয়ে পারল না মাতসুমিয়া। আরেকটা নুডলস শপ? আওয়াইয়াগি যদি সোবা নুডলসের ভক্ত হয়ে থাকে, তাহলে বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে চেখে দেখাটাই খুবই স্বাভাবিক। কিন্তু সেই জন্য এত দূরে আসাটা কি ঠিক হলো? চাইলে তুমি চলে যেতে পারো কিন্তু। রেস্তোরাঁটার নাম কোবিয়ান। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কাগা। অগত্যা পিছু নিল মাতসুমিয়া। ভেতরের বিশাল জায়গার 1/3 টেবিলে লোক বসে আছে। বেশিরভাগেরই সামনে বিয়ার বা সাকের বোতল। পরে নিশ্চয়ই সবাই এক বাটি করে নুডলস নেবে, মাতসুমিয়া ভাবে। ডিটেকটিভ দুজনকে কোনার দিকে একটা টেবিলে বসতে দেওয়া হলো। বিয়ার এবং হালকা খাবার অর্ডার দিল ওরা। ওয়েটার মাত্র একজন। মহিলাকে দেখে ভীষণ ব্যস্ত মনে হলো এই মুহূর্তে। সে ওদের সাথে কথা বলার মতো সময় বের করতে পারবে বলে মনে হয় না। বিয়ার এবং অন্যান্য খাবারগুলো ওদের টেবিলে নিয়ে আসা হলো। বোতল থেকে গ্লাসে বিয়ার ঢালতে দেরি করলো না কাগা। চিয়ার্স বলে গ্লাসে চুমুক দিল দুজনে। তাহলে কাগা, তোমার কি ধারণা? কোন বিষয়ে? কেসের বিষয় অবশ্যই। তোমার কি আসলেও ধারণা যে ইয়াশিমাই খুনি? আর কিছুক্ষণ আগে থানায় কোবায়াশি যা বলল সেরকমটাই ঘটেছে। ওপর মহল থেকে তো কেসটা দ্রুত নিষ্পত্তির জন্য চাপ দিচ্ছে। কাঠের ওয়ান টাইম চপস্টিক দুটো আলাদা করে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়ল কাগা। ছোট ছোট ফিশ টটস অর্ডার দিয়েছিল ওরা। বাহ, ভালো তো, বলে বিয়ারে একবার চুমুক দিল সে। আমরা যারা নিচের দিকে আছি তাদের ওপরের মহলের মানুষদের মতামত নিয়ে ভাবলে চলে না। আমাদের কাজ হচ্ছে যত সম্ভব সূত্র খুঁজে বের করা। তবে আগে থেকে কোনো একটা ভাবনা মগজে গেঁথে নেওয়া যাবে না। একমাত্র সেভাবেই আসল সত্য উন্মোচনের পথে মাঝে মাঝে অপ্রত্যাশিত সব তথ্য সামনে এসে পড়ে, যা হয়তো কল্পনাও করতে পারি না আমরা। তোমার ধারণা এই অপরাধের পেছনে এমন কোনো কারণ আছে যেটা আমরা চিন্তাও করতে পারছি না? কে জানে। একদিকে মাথা হেলিয়ে সামনের দিকে ঝুঁকল কাগা। তুমি বোধহয় পরিস্থিতিটা পুরোপুরি বুঝতে পারছো না। আমি একটু পরিষ্কার করে বলি, ইয়াশিমাই আসল কালপ্রিট। সহজ এই সমাধানটা আমারও মানতে কোনো সমস্যা নেই। স্কোয়াড লিডার কোবায়াশি সম্ভাব্য যে মোটিভের কথা বলেছে সেটাও অসম্ভব নয় একদম। কোনো এক উপায়ে আমরা যদি সেটা প্রমাণ করতেও পারি, তবুও কি
কেসটার সমাধান হয়েছে বলে ধরে নেওয়া যাবে? আমার মনে হয় না। আওয়াইয়াগি নিহনবাসী এলাকায় এত ঘন ঘন কেন আসতো সেটা না জানা গেলে কেসটার সুষ্ঠু সমাধান হবে না, অন্তত তার পরিবারের জন্য। বলে চেয়ারে হেলান দিল কাকা। কিন্তু ডিটেকটিভ হিসেবে সেটা কি আমাদের দায়িত্ব? মাতসুমিয়া জিজ্ঞেস করে। ব্যক্তিগতভাবে আমার তেমনটাই ধারণা, কিন্তু তোমার উপরে কখনোই সেই ধারণা চাপিয়ে দেওয়ার ইচ্ছে নেই। ওদের বাকি খাবার টেবিলে দিয়ে যাওয়া হলো এ সময়। দেখে তো সুস্বাদু মনে হচ্ছে। চকচক করে উঠল কাকার চোখ। নিজের চপস্টিক দিয়ে কড়া করে ভাজা পোলাক মাছের ডিম আর লোটাস রুট বা পদ্মমূল তুলে নিল মাতসুমিয়া। সবকিছু একদম ঠিকঠাক খাবারটার। একটা জিনিস আমাকে খোঁচাচ্ছে, কাকা বলে। কালকে আমি যে জুনিয়র হাই স্কুলে গেলাম, সেখানে যা ঘটেছে সেই ব্যাপারে বলেছি তোমাকে? ভিকটিমের ছেলের জুনিয়র হাই স্কুল? আরে তাই তো, আমাকে কিচ্ছু বলনি সেই ব্যাপারে। এখন মনে পড়লো, কি যেন নাম, শুভনকান জুনিয়র হাই স্কুল। আমি জানতে পেরেছি তাকেয়াকি ওখানে কার সাথে কথা বলতে চেয়েছিল। ইতোকাওয়া নামের একজন টিচারের সাথে। স্কুলের সাঁতার দলের কোচ সে। তাকেয়াকির ছেলে আগে সেই দলে ছিল। ছেলের সাথে বনিবনা হচ্ছিল না তার, তাই এ ব্যাপারে আলোচনা করার জন্য ফোন দেয় ইতোকাওয়াকে। ও, আমি জানতাম না যে তাকেয়াকি এই বিষয়টা নিয়ে চিন্তিত ছিল। বলে গ্লাসের বাকি বিয়ারটুকু চুমুক দিয়ে শেষ করে ফেলল মাতসুমিয়া। ওর গ্লাসে আবারও বিয়ার ঢেলে দিল কাকা। তোমার কাছে কি একটু অদ্ভুত ঠেকছে বিষয়টা? সাধারণত কারো যদি তার সন্তানের সাথে সম্পর্ক নিয়ে কোনো চিন্তা থাকে, তাহলে অন্য একজনের সাথে যোগাযোগ করার কথা। ক্লাস টিচারের কথা বলছো? সেটা কিন্তু সবসময় সত্যি না। বাচ্চাদের জীবনে বিভিন্ন দলের কোচেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, বিশেষ করে যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত। হাত দিয়ে ওর কথা উড়িয়ে দিল কাকা। তোমার আমাকে সেটা বলতে হবে না। তাছাড়া আমি সে কথা বলিও নি। এসব ক্ষেত্রে সাধারণত ছেলের মায়ের সাথে কথা বলাটাই স্বাভাবিক, তাই না? হ্যাঁ, মাতসুমিয়া বলে, ঠিক বলেছ। কিন্তু মিসেস আওয়াইয়াগি তো আমাদের এই ব্যাপারে কিছুই বলেননি। তাছাড়া আওয়াইয়াগি পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমার মনে হয়েছে তাকেয়াকির সাথে তাদের কারোরই তেমন একটা কথা হতো না। এটার ব্যাখ্যা কি? সিলিং এর দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবল মাতসুমিয়া। আসলেও অদ্ভুত। সেক্ষেত্রে আওয়াইয়াগি হঠাৎ করে ছেলের ব্যাপারে তার পুরনো স্কুলের একজন টিচারের সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে উঠল কেন? আর সেই ব্যাপারে তার স্ত্রীর সাথে কেন কোনো আলাপ করল না? তোমার কথা বুঝতে পারছি আমি। ইউতো, এইটাই তো নাম ছেলেটার। ওকে জিজ্ঞেস করলে কেমন হয়? হ্যাঁ, সেটা করাই যায়। তবে আমার মনে হচ্ছে এখনই কিছু না করে আমরা চুপচাপ আগে দেখি কি হয়। ছেলেটা যদি কিছু জেনে থাকে এবং ইচ্ছাকৃতভাবে সেটা লুকায়, সেটার পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। হঠাৎ গিয়ে জেরা শুরু করলে আরো গুটিয়ে নেবে নিজেকে। এই বয়সটাই আসলে এমন। তুমি এসব এত ভালো করে কিভাবে জানো? জিজ্ঞেস করতে ইচ্ছে করলো মাতসুমিয়ার, কিন্তু তখন ওর মনে পড়ল যে কাগা একসময় একটা জুনিয়র হাই স্কুলের শিক্ষক ছিল। সোবা নুডলস অর্ডার দি, চলো, বলে ওয়েট্রেসকে ডাকলো কাগা।
ঠান্ডা সোবা নুডলস আর সসের অর্ডার দিতে দিতে তাকেয়াকি আওয়াইয়াগির ছবিটাও দেখালো তাকে। মাঝবয়সী ওয়েট্রেস একদিকে মাথা কাত করে ভাবলো কিছুক্ষণ। আমি আসলে নিশ্চিত নই, কাস্টমারদের দিকে খুব একটা মনোযোগ দেওয়ার সুযোগ পাই না আসলে। নিশ্চিত হবার জন্য ফুয়ুকি ইয়াশিমার একটা ছবিও দেখালো ওরা। তাকেও চিনতে পারলো না ওয়েট্রেস। মাতসুমিয়া বিল মেটালে রেস্তোরাঁ থেকে বেরিয়ে এলো ওরা। রিসিটটা দেখি, কাগা বলে। এই নাও। তার হাতে জিনিসটা তুলে দেয় মাতসুমিয়া। প্রিন্টের কোয়ালিটি ভালো না একদমই। রেস্তোরাঁর নামটাও উঠে গেছে প্রায়, ফোন নম্বর দেখাই যাচ্ছে না। এত দূর আসতে হলেও ভাগ্য আমাদের ভালোই বলতে হবে, ব্যঙ্গাত্মক স্বরে বলে মাতসুমিয়া। সাথে সাথে কিছু বলল না কাকা। রিসিটটার দিকে তাকিয়ে আছে সে। ঠিক বলেছ, আসলেও ভালো। মহিলা হয়তো তাকেয়াকিকে মনে রাখতে পারেনি আর কি। কথা বলতে বলতে মোবাইল ফোন বের করে ঘাঁটতে শুরু করলো কাগা। যে ছবিটা খুঁজছিল সেটা পেয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। মাতসুমিয়ার দিকে বাড়িয়ে ধরল ফোনটা। চমকে উঠল টোকিও মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ। স্ক্রিনে একই রকম একটা রিসিট দেখা যাচ্ছে, কিন্তু সেখানকার তারিখ আর বিলের পরিমাণ ভিন্ন। তাকেয়াকির অফিস ডেস্কে এই রিসিটটা পেয়েছিলাম, তখন থেকেই মাথায় ঘুরছিল। মনে হচ্ছিল একটা সোবা রেস্তোরাঁর ওটা। তাই ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি করে এই জায়গাটার নাম বের করেছি। এখন কোনো সন্দেহ থাকলো না আর, তাকেয়াকি এসেছিল এখানে। রেস্তোরাঁর দরজার ওপরের সাইনবোর্ডটার দিকে তাকালো মাতসুমিয়া। এত দূরে কেন এসেছিল সে? আমাজাকি গলি থেকেও তো অনেক দূরে জায়গাটা। আসলেও এটা আমাদের জন্য আরেকটা ধাঁধা বলে শূন্য দৃষ্টিতে সামনের রাস্তার দিকে তাকায় কাগা। অ্যালার্মের শব্দ বন্ধ করে চোখে মুখে হাত বুলালো ইউতো। মাথাটা একটু ভারী ভারী লাগছে ঠিকই, কিন্তু ঘুমের ছিটে ফোঁটাও নেই চোখে। বিছানা থেকে নেমে আড়মোড়া ভেঙে কাপড় পরতে শুরু করলো ও। বাবার মৃত্যুর পর আজ স্কুলে ওর প্রথম দিন। বন্ধুদের সাথে দেখা হলে ভালো লাগবে ঠিকই, কিন্তু ক্লাসগুলো করতে হবে ভাবতেই কেমন যেন বিরক্ত অনুভব করছে। কি লাভ গিয়ে? আজকে যদি ক্লাসের মধ্যে ঘুমিয়েও পড়ে তবুও টিচারেরা কিচ্ছু বলবে না। বুঝবে যে শেষকৃত্যের সমস্ত আনুষ্ঠানিকতা পালন শেষে মানসিক এবং শারীরিকভাবে ক্লান্ত ও। নিচতলায় নেমে এলো ও। অ্যাপ্রন পরিহিত অবস্থায় লিভিং রুমে টিভির সামনে দাঁড়িয়ে আছে ফুমিকো। এত সকালে টিভিতে কি দেখছে তা আর জিজ্ঞেস করতে হলো না। ফ্লোটিং প্যানেলে লেখাই আছে, নিহনবাসী ব্রিজের খুনের ঘটনার পেছনে অপ্রত্যাশিত সত্য। পরক্ষণেই অন্ধকার একটা ঘরে বসে থাকতে দেখা গেল একটা লোককে। বোঝাই যাচ্ছে যে স্যুট পরে আছে সে, কিন্তু চেহারা দেখা যাচ্ছে না। তার নিচে ক্যাপশনে লেখা, কানিসাকি মেটালসের সাবেক কর্মী। ও হ্যাঁ, এরকম ঘটনা প্রায়ই ঘটত। ইচ্ছাকৃতভাবে গমগমে করে দেওয়া হয়েছে লোকটার কণ্ঠস্বর, যেন তাকে চেনা না যায়। তারা আসলে চুক্তিভিত্তিক কর্মীদের টিস্যু পেপারের মতন মনে করে। ধরুন কাজ করার সময় আপনার হাত কেটে রক্ত বেরিয়ে এলো, তখন বলবে তোয়ালে পেঁচিয়ে কাজ করো। আপনাকে কোনো প্রকার সহায়তাই করবে না। কর্মক্ষেত্রে যে দুর্ঘটনা ঘটেছে সেটা স্বীকার করা তো দূরে থাক, কারণ তেমনটা করলে তো মানতে বাধ্য হবে যে শ্রমিকদের জন্য ওখানে কাজের পরিবেশ যথেষ্ট নিরাপদ না। কাউকে যেন কোনো প্রকার দায়ভার নিতে না হয়, এই জন্যই
মূলত কোনো রিপোর্ট করে না তারা। কিন্তু কর্মক্ষেত্রে শ্রমিকেরা কোনো দুর্ঘটনার শিকার হলে তো যে এজেন্সিগুলো আপনাদের ওখানে পাঠিয়েছে তাদেরই কর্ম কমিশনকে জানানোর কথা। এজেন্সি কখনোই যে কোম্পানিকে তারা কর্মী সরবরাহ করছে তাদের বিরুদ্ধে যাবে না। কোম্পানি থেকে রিপোর্ট জমা দিতে মানা করা হয়, তারা বিনা অভিযোগে মেনে নেবে। কিন্তু এইসব দুর্ঘটনার তো দীর্ঘমেয়াদী প্রভাব থাকতে পারে, সেক্ষেত্রে শ্রমিকেরা কি করবে? দীর্ঘমেয়াদী প্রভাব? হাসালেন লোকটা। বলল, মানুষ মারা পর্যন্ত গিয়েছে, কিন্তু কোনো রিপোর্ট না জমা হওয়ার কারণে কাজের পরিবেশেরও কোনো উন্নতি হয় না। বুঝতে পারছেন আমার কথা? ধীরে ধীরে দুর্ঘটনার পরিমাণ বাড়ে, কিন্তু সেগুলো ধামা চাপা দেয়া হয়। ছবিটা পাল্টে গেল। একজন পুরুষ রিপোর্টারকে দেখা যাচ্ছে এখন স্ক্রিনে। ভ্রু কুঁচকে গম্ভীর ভঙ্গিতে স্ক্রিনের দিকে তাকিয়ে আছে সে। এই তাহলে বাস্তবতা? পিছিয়ে গেল ক্যামেরাটা। যে নারী রিপোর্টার একটু আগে কানিশাকি মেটালসের প্রাক্তন সেই কর্মীর সাক্ষাৎকার নিচ্ছিল তাকে দেখা গেল স্টুডিওতে। আমাদের অনুসন্ধান দল জানতে পেরেছে খুনের সন্দেহভাজন ইয়াশিমাকে অন্তত 5 দিন ছুটি নিতে হয়েছিল সেই দুর্ঘটনার জন্য। নিয়ম অনুযায়ী কোনো কর্মী 4 দিনের বেশি কাজে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে রিপোর্ট করাটা বাধ্যতামূলক। কিন্তু এক্ষেত্রে তেমন কিছু করা হয়নি, বিধায় এটা ধরে নেওয়া যায় যে ঘটনাটা পুরোপুরি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এজেন্সি থেকে ইয়াশিমাকে বলা হয় হাসপাতালে চিকিৎসা নিতে গেলেও কিভাবে আহত হলো সেটা না জানাতে। তাছাড়া তাকে চিকিৎসার খরচ বাবদ 1 পয়সাও দেয়া হয়নি। অসন্তুষ্ট ভঙ্গিতে নাক দিয়ে শব্দ করল পুরুষ উপস্থাপক। এটা অবশ্য এখনো প্রমাণিত হয়নি যে ইয়াশিমাই তাকেয়াকি আওয়াইয়াগিকে ছুরি মেরেছে, কিন্তু সবাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এখানে মূল সমস্যাটা সম্পূর্ণ ভিন্ন। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঊর্ধ্বে সেই সমস্যা। এসব অনুষ্ঠানে সচরাচর যা ঘটে তেমনটাই হলো একটু পর। সমস্যাটার ব্যাপারে বিশেষজ্ঞ অতিথিদের মতামত নিতে শুরু করলো উপস্থাপক। সামাজিক বৈষম্য, সুষ্ঠু নির্দেশনার অভাব, ক্ষমতার অপব্যবহার, এইসব নিয়ে গম্ভীর মুখ করে একে একে নিজেদের বক্তব্য বলে যেতে লাগলো টিভি ব্যক্তিত্বগণ। বিরক্ত লাগছে এখন ইউতোর। ফুমিকো তো রেগে মেগে টিভি বন্ধই করে দিল। কি সব জাতা কথা বলে হনহন করে রান্নাঘরে চলে গেল সে। এই সময় ইউতো খেয়াল করলো ওদের পেছনেই দাঁড়িয়েছিল হারুকা। চেহারা ফ্যাকাশে তার। এগুলো নিয়ে মাথা ঘামাবি না, বলল ইউতো। স্কুলে যাওয়া মাত্র ওর বন্ধুরা 1-2 করে এগিয়ে এসে টুকটাক কথা বলল ওর সাথে। শেষকৃত্যে যাওয়ার জন্য তাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ জানালো। কেউ যদি টিভির অনুষ্ঠানটা দেখে কোনো উল্টোপাল্টা মন্তব্য করে তাহলে কি বলবে সেটা মনে মনে ঠিক করে রেখেছিল ও। কিন্তু কেউই কিছু বলল না। বোধহয় এখনো কারো চোখে পড়েনি। প্রথম পিরিয়ড শেষ হলো। দেখতে দেখতে শেষ হয়ে গেল দ্বিতীয় পিরিয়ডও। নিজেকে আবারও স্কুলের সেই গদবাঁধা রুটিনের মধ্যে আবিষ্কার করলো ইউতো। বাবার মৃত্যুর কারণে ওর মন খারাপ হলেও ক্লাসের বাদবাকিদের জীবন আগে যেরকম ছিল সেরকমই আছে। সবকিছুর সাথে যত তাড়াতাড়ি নিজেকে মানিয়ে নিতে পারবো তত ভালো ভাবে ও। লাঞ্চের সময় সুগিনোর সাথে বসে আছে এমন সময় ইউতো খেয়াল করলো কিছুক্ষণ পরপর ওর দিকে তাকাচ্ছে আর ফিসফিস করে কথা বলছে একদল ছেলে। ওদের সমস্যা কি? একটু পরপর এভাবে তাকাচ্ছে কেন?
বলে তাদের দিকে এগিয়ে গেল সুগিনো। কথা বলা শেষে ফিরে এলো কিছুক্ষণ পর। একটু আগের আত্মবিশ্বাসী ভাবটা আর নেই। কি বলছে ওরা? ইউ তো জানতে চায়। আমি জানি না, আসলে ফ্যাক্টরি ম্যানেজারের মাফ চাওয়া নিয়ে কিছু একটা ইন্টারনেটে আছে। ফ্যাক্টরি ম্যানেজার মানে? দাঁড়া, আমি দেখি। বিভ্রান্ত ভঙ্গিতে প্যান্ট থেকে ফোন বের করে কিছু একটা টাইপ করলো সুগিনো। কয়েকবার স্ক্রল করার পর গম্ভীর হয়ে উঠল ওর অভিব্যক্তি। কোনো সমস্যা? জবাবে কিছু না বলে ফোনটা ইউতোর দিকে বাড়িয়ে ধরল সুগিনো। এবারে স্ক্রিনে চোখ রাখলো ইউতো। নিউজ পোর্টালের একটা প্রতিবেদন দেখা যাচ্ছে সেখানে। তাকেয়াকি আওয়াইয়াগি কি ফ্যাক্টরিতে দুর্ঘটনার ধামাচাপা দেওয়ার নির্দেশ দিয়েছিল? মুখ খুলেছে ফ্যাক্টরি ম্যানেজার। টিভির পর্দায় দেখানো লোকটাকে চিনতে অসুবিধে হলো না মাতসুমিয়ার। কানেসাকি মেটালস ফ্যাক্টরির ম্যানেজার কোতাকে। ক্যামেরার সামনে প্রথমবার আসার কারণেই হোক বা গরমের কারণেই হোক প্রচন্ড ঘামছে লোকটা। চেহারাটা চকচক করছে ঘামে। রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে কয়েকবার বাউ করলো সে। না, আমার মনে হয় না কাজটা ঠিক হয়েছিল। অবশ্যই না, কিন্তু বারবার আমাদের প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে বলছিলেন তিনি, তাই শেষ পর্যন্ত আর না বলতে পারিনি। যা নির্দেশ দেয়া হয়েছে করেছি। কোতাকের জায়গায় সাদা একটা পর্দা ভেসে উঠল ক্ষণিকের জন্য, যেখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে। আওয়াইয়াগি কি ফ্যাক্টরির দুর্ঘটনার ধামাচাপা দেওয়ার জন্য দায়ী? আবারও কোতাকেকে দেখা গেল স্ক্রিনে। হ্যাঁ, তিনি দায়ী। হেড অফ প্রোডাকশন হিসেবে আমাকে মিস্টার আওয়াইয়াগি নির্দেশনা দিয়েছিলেন, তবে তিনি ওপর মহল থেকে কোনো নির্দেশনা পেয়েছিলেন কিনা সেই ব্যাপারে আমার জানা নেই। মুখের সামনে ধরা মাইক্রোফোনে বলল কোতাকে। সংবাদ পাঠককে দেখা গেল এবারে। কানিসাকি মেটালস তাদের ফ্যাক্টরিতে নিয়মিত ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার কোনো রিপোর্ট না দেওয়ায় তাচিকাওয়া লেবার স্ট্যান্ডার্ডস ইন্সপেকশন অফিস এবং কর্ম কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এবারে আজকে শেয়ার মার্কেটের খবর। টিভি স্ক্রিন থেকে চোখ সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল মাতসুমিয়া। মিডিয়া এরকমই, একবার কোনো কিছুর গন্ধ পেলে সেটা খুঁজে বের করতে সময় নেয় না। চপস্টিক্স নামিয়ে রেখে চায়ের কাপের দিকে হাত বাড়ালো কাকা। ওরা কোনো কিছুর গন্ধ পায়নি। খুব সম্ভবত ডেপুটি কমিশনারের অফিস থেকে কেউ জানিয়েছে ইয়াশিমা যদি এখন মারা যায়, সেক্ষেত্রে মূল সন্দেহভাজন মৃত দেখিয়েই কেসটা ইতি টানা যাবে। তোমার ধারণাই বোধহয় ঠিক। আবারও খাওয়ায় মনোযোগ দিল মাতসুমিয়া। খাওয়া দাওয়া পর্ব শেষ করে চারপাশে নজর বুলিয়ে একবার নিশ্চিত হয়ে নিল যে এই মুহূর্তে অন্য কোনো খদ্দের নেই। রেস্তোরাঁর নারী ম্যানেজারকে ডেকে পাঠালো ওরা। তাকিয়াকি আওয়াইয়াগির একটা ছবি বের করে তাকে দেখালো কাকা। এই ভদ্রলোককে দেখেছেন কখনো? জানতে চায় সে। ম্যানেজারের বয়স 50-এর কাছাকাছি। ছবিটা কাগার হাত থেকে নিল সে। মহিলার অভিব্যক্তির পরিবর্তন নজর এড়ালো না ওদের। কিছু একটা বলতে গিয়েও বলছে না যেন। কোনো সমস্যা? কাগা জিজ্ঞেস করে। মানে এই লোকটা, ইনি তো বোধহয় খুন হয়েছেন না? শেষ পর্যন্ত কোনো রাগঢাক ছাড়াই জিজ্ঞেস করলো মহিলা। হ্যাঁ, নিহনবাসী ব্রিজে খুনের ঘটনার ভিকটিম। তাকে কি আপনি চেনেন? না, আমি নিজে দেখিনি তাকে, কিন্তু গতকাল একজন কাস্টমার এসেছিল যার সাথে খুব সম্ভবত
দেখা হয়েছিল। বাক্যটা শেষ করলো না ম্যানেজার। এখানে হয়েছিল? কোথায় সেটা কি বলেছে? ও ইনারি শানে। সরি, ও ইনারি শান। জায়গাটা চেনেন না আপনারা? পুরো নাম হচ্ছে কাশামা ইনারি। হ্যাঁ, হামাচোর একটা মন্দির। আপনি বলছেন আপনাদের একজন কাস্টমার তাকিয়াকিকে ওখানে দেখেছিল? হ্যাঁ, প্রায় নাকি যেত সে, এই জন্যই চেহারাটা মনে আছে তার। আপনাদের এই কাস্টমার কি প্রায়ই আসেন? হ্যাঁ, আসেন মাঝে মাঝে। সমস্যা হচ্ছে আমি তার নামটা জানি না। কোনো কিছুর ব্যবসা করেন খুব সম্ভবত। সাথে করে নিজের কর্মীদের নিয়ে আসেন মাঝে মাঝে। মাথা নেড়ে বুক পকেট থেকে একটা কার্ড বের করে মহিলাকে দিল কাগা। এরপর তিনি যখন আসবেন আমাকে জানাবেন প্লিজ। কার্ডের উল্টো দিকে ফোন নম্বর আছে। আমি কথা দিচ্ছি আপনার রেস্তোরাঁর কোনো সমস্যা হবে না। কার্ডটা নিল মহিলা, কিন্তু তার চেহারায় অনিশ্চয়তার ভাবটা দূর হলো না। কার্ডটা রাখছি আমি, তবে তিনি আবার কবে আসবেন সেটা কিন্তু জানি না। হাসলো কাগা। সম্ভব হলে সাহায্য করবেন। শুকনো হেসে মাথা নাড়ল ম্যানেজার। মনে তো হচ্ছে না কিছু জানাবে, ভুলে না গেলেই হলো। বাইরে বেরিয়ে বলল মাতসুমিয়া। সত্যিকারের টোকিও হোয়াইটেরা বা টোকিওর আদি নিবাসীরা কিন্তু এমন হয় না। উনি কেমন গায়ে লাগালো না বিষয়টা। নিন গিয়েছোতে এরকম একজনকে দেখে সত্যিই অবাক হলাম। সব রকম লোকই থাকে এখানে। কাশামা ইনারি মন্দিরের কথাটা শুনে কিন্তু একটু অবাকই হয়েছি। এবারে হয়তো কিছু প্রশ্নের উত্তর মিলবে। সন্তুষ্ট চিত্তে বেশ কয়েকবার মাথা নাড়ল কাগা। তাই নাকি? খুলে বলো না। আমার সাথে চলো, তাহলেই দেখতে পাবে। উদ্দেশ্যপূর্ণ একটা হাসি দিয়ে হাঁটতে শুরু করলো কাগা। আমাজাকি গলি দিয়ে পূর্ব দিকে হাঁটতে লাগলো ওরা। হামাচো গ্রিন পার্কের কাছে পৌঁছে গেল কিছুক্ষণের মধ্যে, যেখানে এসে লুকিয়েছিল ফুয়ুকি ইয়াশিমা। তবে এবারে পার্কের এক মাথা থেকে আরেক মাথা আড়াআড়ি পার হয়ে বাম দিকে মোড় নিল। ওদের সামনে এখন চওড়া একটা রাস্তা। সেটা ধরে একটু এগোনোর পরে থেমে গেল কাগা। এক পাশের কোণায় ছোট্ট কিন্তু বেশ জনপ্রিয় এবং মর্যাদাপূর্ণ একটা মন্দির। বেড়া দিয়ে আলাদা করা জায়গাটা। তড়ি দাঁড়ও আছে। বেশ কয়েকটা লম্বালম্বি লাল ব্যানারে কাশামা ইনারি ডাইমেয়োজিন মন্দির লেখা। কাগার পেছন পেছন মন্দিরে ঢুকলো মাতসুমিয়া। পাথর কুঁদে বানানো অনেকগুলো শেয়ালের মূর্তি দেখা যাচ্ছে চারপাশে। কোথাও একসাথে এতগুলো মূর্তি আগে দেখেনিও। সবগুলোর গলায় লাল রঙের কাপড় বাঁধা। মন্দির দালানের সামনে ছোট্ট একটা টেবিল। সেখানে কিছু মাদুলি, সৌভাগ্যের কবজ এবং লিফলেট রাখা। অন্য কোথাও লোকে নিয়ে যেত ঠিকই, কিন্তু মন্দির বলে এখান থেকে কারো কিছু নেয়ার সাহস হয়নি। গোটা জাপানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে শেয়াল মন্দিরের একটা এটা, কাগা বলে। মূল মন্দিরটা ইবারাকি প্রিফেকচারে। আওয়াইয়াগি এখানে প্রার্থনা করতে আসতো? মন্দিরের দালানের দিকে তাকিয়ে বলে মাতসুমিয়া। শুধু যে এখানে আসতো তা নয়। কি বলতে চাইছো? টেবিল থেকে একটা লিফলেট তুলে নিল কাগা। পাশেই একটা কফির দোকান আছে, সেখানে গিয়ে বলছি। দোকানটা বেশ পুরনো মনে হলো মাতসুমিয়ার কাছে। অল্প কয়েক সারি টেবিল। ওদের জন্য কফি অর্ডার দেওয়ার পর লিফলেট খুলল কাগা। তুমি তো বোধহয় জানো নিহনবাসীতে অনেকগুলো মন্দির আছে, আর মূল মন্দিরের উপমন্দিরগুলো গোনায় ধরলে তো অসংখ্য।
মেইজিয়া থিয়েটারের পাশেও যে একটা মন্দির আছে সেটা জানতে? ওটা হচ্ছে কাশামা ইনারির আরেকটা উপমন্দির, কাকা বলে। কথার ভঙ্গিতেই বোঝা যাচ্ছে গোটা এলাকাটা ভালোভাবেই চেনে সে, অথচ এই থানায় সে এসেছে বেশি দিন হয়নি। হ্যাঁ জানি, কিন্তু এসব বলছো কেন? লিফলেটের ম্যাপটা দেখে ইঙ্গিত করলো কাকা। স্থানীয় গুরুত্বপূর্ণ মন্দিরগুলো দেখানো হয়েছে ওখানে। কাশামা ইনারি মন্দিরটাও আছে। নিহনবাসীর সৌভাগ্যের 7 দেবতা নামে একটা কথা প্রচলিত আছে। বছরের নির্দিষ্ট একটা সময়, বিশেষ করে নববর্ষে, লোকে এই মন্দিরগুলোতে প্রার্থনার জন্য যায়। ফুটবলের ভাষায় বললে এই মন্দিরগুলো প্রিমিয়ার লিগের অন্তর্গত। সৌভাগ্যের 7 দেবতার মন্দিরগুলো হচ্ছে, লিফলেটে আঙুল দিয়ে দেখাতে দেখাতে নামগুলো বলল কাকা। এখানে কোয়ামি মন্দির, শানকি মন্দির, সুইতেঙ্গু মন্দির, মাতসুশিমা মন্দির, সুয়েহিরো মন্দির, কাশামা ইনারি মন্দির, সুগিনোমোরি মন্দির আর তাকারাদা ইবিসু মন্দির, সব মিলিয়ে 8টা। 8টা? কিন্তু সৌভাগ্যের দেবতা তো 7 জন। সুগিনোমোরি এবং তাকারাদা ইবিসু মন্দির, এই 2 জায়গাতেই ইবিসুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। তালিকায় 2টো মন্দিরের নামই কেন রাখা হয়েছে সেটা জানি না। যাই হোক, এই মন্দির দুটোর অবস্থান আমাদের জন্য গুরুত্বপূর্ণ। অন্য মন্দিরগুলোর তুলনায় একটু ভিন্নতাও আছে। তুমি নিজে একবার চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করো। ভাইয়ের কথা মতো মনোযোগ দিয়ে ম্যাপটা দেখতে লাগলো মাতসুমিয়া। ওদের কফি নিয়ে আসা হলো এ সময়। মুখ না তুলে ব্ল্যাক কফিতে চুমুক দিল ও। কিছুক্ষণ পর বিষয়টা ধরতে পারল মাতসুমিয়া। মুখ দিয়ে অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো ওর। এই তাকারাদা ইবিসু মন্দির, এটার কাছে কি গত রাতে? দারুণ, বুঝেছ তাহলে। সন্তুষ্ট ভঙ্গিতে মাথা নেড়ে বলল কাকা। বেশ আত্মতুষ্ট দেখাচ্ছে তাকে। তাকারাদা ইবিসু মন্দির কোবাইয়ান সোবা নুডলস রেস্তোরাঁটার কাছাকাছি অবস্থিত। 8টা মন্দিরের মধ্যে 6টাই আমাজাকি গলির আশেপাশে খুঁজে পাবে, কিন্তু সুগিনোমোরি আর তাকারাদা ইবিসু মন্দির দুটো একটু বেশি দূরে, বিশেষ করে তাকারাদা ইবিসু মন্দির। আমরা তো ভেবে অবাক হচ্ছিলাম তাকেয়াকি শুধুমাত্র সোবা নুডলস খাওয়ার জন্য এত দূরে যাচ্ছিল কেন। কিন্তু সে যদি সৌভাগ্যের 7 দেবতার মন্দিরে যাওয়ার আচারটা পালন করে থাকে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। এখন ভেবে দেখো, আওয়াইয়াগিকে যে সব দোকান বা রেস্তোরাঁ দেখা গিয়েছে, সবগুলোই কিন্তু সৌভাগ্যের 7 দেবতার মন্দিরগুলোর কাছাকাছি। ম্যাপ থেকে মুখ তুলল মাতসুমিয়া। কাকার উদ্দেশ্যে মাথা নেড়ে সায় দিল। আবারও খেল দেখিয়ে দিলে কি হচ্ছিল। নিহনবাসীতে তাকিয়াকির আসার কারণ এখন একদম স্পষ্ট। সৌভাগ্যের 7 দেবতার মন্দিরে যাওয়াই লক্ষ্য ছিল তার। অনেকটা তীর্থযাত্রার মতো ব্যাপারটা, তাই না? নিজের অজান্তেই ধীরে ধীরে মাতসুমিয়ার কণ্ঠে আত্মবিশ্বাসের পরিমাণ বাড়ছে। ধরে নিলাম আমাদের ধারণাই ঠিক। সেক্ষেত্রে নতুন একটা রহস্য উদ্ঘাটন করতে হবে। মন্দিরগুলোয় তার যাওয়ার কারণটা কি? সাধারণত নববর্ষের সময় যে আচার পালিত হয়, সেটা বছরের মাঝে। নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে। হয়তো বিশেষ কোনো কিছুর জন্যই প্রার্থনা করছিল সে। এছাড়া যুক্তিযুক্ত অন্য কোনো ব্যাখ্যা তো মাথায় আসছে না। মনে হচ্ছে তোমার ধারণাই ঠিক।
কফির কাপ হাতে নিয়ে বলে কাগা। আচ্ছা, তুমি কি করতে সোহেই? ধরো মনে প্রাণে চাইছো কিছু একটা, সেক্ষেত্রে মন্দিরে যাওয়ার কথা কি মাথায় আসবে? মাথায় আসবে না তা নয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় আমি বেশ কয়েকবার গিয়েছিলাম মন্দিরে, মনে আছে। কিন্তু সেটাও নিশ্চয়ই নববর্ষের সময়, নাকি শুধুমাত্র ভর্তি পরীক্ষার জন্য বিশেষ কোনো মন্দিরে গিয়েছিলে? আসলে না, আমি হাসি মুখে কফিতে একবার চুমুক দিয়ে কাপটা নামিয়ে রাখলেও কাগা। আমি জানি এটা একদম ব্যক্তিগত পছন্দের বিষয়, কিন্তু মন্দিরে গিয়ে প্রার্থনা করলে সেটা বাস্তব জীবনে কাজ দেবে, এটা এখন কতজন বিশ্বাস করে কে জানে। হ্যাঁ, আমাদের আগের প্রজন্মের লোকেরা অনেক বেশি ধর্মকর্ম করত, কিন্তু তাকিয়াকির বয়স তো সেই প্রজন্মের না। এটা একান্তই তোমার মতামত কিও। এখনো তরুণ অনেকেই আছে যারা বিশ্বাস করে দেবতারা তাদের সাহায্য করতে পারবে। আমার এক সহপাঠী প্রতি সপ্তাহে চার্চে যেত। একদিকে মাথা কাত করলো কাগা। নিয়মিত চার্চে যাওয়া আর সৌভাগ্যের 7 দেবতার মন্দিরে প্রার্থনার উদ্দেশ্যে যাওয়া সম্পূর্ণ ভিন্ন দুটো বিষয়। আচ্ছা, সেক্ষেত্রে তাকিয়াকি মন্দিরগুলোয় কেন গিয়েছিল জিজ্ঞেস করা হলে কি বলবে? অন্য কি কারণ থাকতে পারে? ভ্রু কুঁচকে নিচের লিফলেটের দিকে তাকালো কাগা। নিহনবাসী কেন? হ্যাঁ, ধরলাম সে বিশেষ কিছুর জন্য প্রার্থনা করছিল, কিন্তু সেক্ষেত্রে নিহনবাসীর সৌভাগ্যের 7 দেবতার মন্দির বেছে নিল কেন? তার বাসা কিংবা অফিসের কাছাকাছি নিশ্চয়ই আরো অনেক মন্দির আছে, তাই না? এত দূরে আসতো কেন সে? হয়তো হয়তো তার ধারণা ছিল এই মন্দিরগুলোয় প্রার্থনা করলেই কেবল তার মনস্কামনা পূর্ণ হবে। অর্থাৎ সে বিশেষভাবে যা চাইছিল সেটা পাবে। সেক্ষেত্রে তো ধরে নিতে হবে তাকে কি বেশ ভালো রকমের ধার্মিক ছিল। হয়তো। বাকি কফিটুকু শেষ করে লিফলেটটা গোটাতে শুরু করলো মাতসুমিয়া। চলো জেনে আসা যাক। কফি শপ থেকে বেরিয়ে সবচেয়ে কাছের মেট্রো স্টেশনটায় চলে এলো ওরা। সেখান থেকে 30 মিনিট লাগলো তাকিয়াকির বাসার কাছে স্টেশনটায় পৌঁছতে। বাকি পথটুকু হেঁটে যেতে লাগলো 10 মিনিট। বাড়িটা এমন একটা জায়গায় আগে থেকে না জানলে কানাগুলি বলে ভুল হবে সবার। মোড় না ঘুরে ফিরে আসবে। বাড়িটার কাছাকাছি পৌঁছে উল্টো দিকের রাস্তায় বেশ কয়েকজন সাংবাদিককে চোখে পড়ল মাতসুমিয়ার। এদের সমস্যা কি মাতসুমিয়া ভাবে। তবে হাঁটার গতি কমালো না কাকা। তার পেছন পেছন এগোলো ও। গেটের কাছে পৌঁছে গেছে এমন সময় একজন সাংবাদিক দৌড়ে এলো ওদের দিকে। চশমা পরিহিত বেটে একটা লোক। আপনারা কি ভেতরে যাচ্ছেন? কারণটা জানতে পারি কি? হাত উঁচিয়ে তাকে থামিয়ে বুকের বাম পাশের পকেটে টোকা দিল মাতসুমিয়া। পুলিশের ব্যাজটা ওখানেই আছে। ইঙ্গিতটা বুঝতে খুব সম্ভবত সমস্যা হলো না সাংবাদিকের। থেমে গেল সে। ইন্টারকমের বাটনটায় চাপ দিল কাগা। ফুমিকো আছে ভেতরে। গেট দিয়ে ঢুকে সামনের দরজায় চলে আসুন বলল সে। তাকিয়াকে স্ত্রী চাইছে না সাংবাদিকেরা তাকে দেখুক। ওরা সামনের দরজার কাছে পৌঁছানো মাত্র ধীরে দরজা খুলে দিল ফুমিকো। বেশ চিন্তিত দেখাচ্ছে তাকে। এই মুহূর্তে বাসায় সে বাদে আর কেউ নেই। বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো হারুকা আর ইউতো স্কুলে গেছে। সামনে দেখি বেশ হইচই। লিভিং রুমের সোফায় বসে বলে কাগা। সকাল থেকে এসে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে আমি কখন বের হব। রান্নাঘর থেকে একটা ট্রেতে করে
চা নিয়ে এসে বলল ফুমিকো। ইন্টারকমে জিজ্ঞেস করছিল ফ্যাক্টরির দুর্ঘটনা ধামাচাপা দেওয়ার ব্যাপারে আমার কি মতামত। আমি কিছু জানলে না বলবো। আজকে সকালে টিভিতে প্রথম দেখলাম আমার স্বামী এই ঘটনার সাথে জড়িত ছিল। একটা কাপ মাতসুমিয়ার সামনে এবং অন্যটা কাগার সামনে রাখলো সে। সদ্য জাল দেয়া চায়ের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারপাশে। আপনি তো একথা আগেই বলেছেন যে অফিসের কোনো বিষয় বাসায় খুব একটা আলাপ করতেন না মিস্টার আওয়াইয়াগি। মাতসুমিয়ার কথার প্রেক্ষিতে মাথা নেড়ে সায় দিল ফুমিকো, চোখের দৃষ্টিতে মিনতি। খবরে যা বলা হচ্ছে সেটা কি সত্যি? ওই ঘটনার জন্যই খুন হতে হয়েছে আমার স্বামীকে? আসলে মানে কাগার দিকে তাকালো মাতসুমিয়া। দুর্ঘটনার বিষয়টা যে গোপন করা হয়েছিল সেই বিষয়ে একজনের সাথে কথা হয়েছে আমাদের, কাগা বলে। তবে এখানে আপনার স্বামীর ভূমিকা কি তা নিশ্চিত নয়। আর সেই দুর্ঘটনার সাথে তার খুন হওয়ার সম্পর্ক আছে কিনা সেটা কোনোভাবেই বলা সম্ভব না। কাঁধ ঝুলে পড়ল ফুমিকোর। আচ্ছা, নিচু স্বরে বলল সে। আসলে আজকে বিশেষ একটা প্রশ্ন করতে এখানে এসেছি আমরা। সেটা অবশ্যই আপনার স্বামীকে নিয়ে, কাগা বলে। তাকে কি ধার্মিক বলবেন আপনি? বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল ফুমিকোর। কি বলতে চান? ধরুন আপনার স্বামী মন থেকে কোনো কিছু খুব করে চাইছেন, সেক্ষেত্রে তিনি কি ধর্মকর্মে মনোযোগ দেবেন? প্রার্থনায় বিশ্বাস ছিল তার? সৌভাগ্যের কবচ বা এই ধাঁচের কিছু চোখে পড়েছে আপনার কখনো? না, ধীরে ধীরে মাথা ঝাঁকিয়ে বলে ফুমিকো। বরং ধর্মে কর্মে ওর মনোযোগ ছিল না বললেই চলে। বছরের শুরুতে লোকে যখন নিয়মিত মন্দিরে গিয়ে ভিড় জমায় তখন তাদের নিয়ে মজা করত সে। কেন যে যায় এরা, এইরকম কথাবার্তা বলতো। হঠাৎ এই কথা জিজ্ঞেস করছেন যে? ওরকম কোনো কারণ নেই, আমরা একটা বিষয় একটু খোঁজ খবর নিচ্ছি আর কি। মাতসুমিয়ার দিকে আর চোখে একবার তাকিয়ে বলে কাগা। তাকিয়াকি আওয়াইয়াগি যে নিয়মিত সৌভাগ্যের 7 দেবতার মন্দিরে যেত সেটা কাউকে জানানোর মতো সময় আসেনি এখনো। হাতের কাপটা টেবিলে নামিয়ে রেখে উঠে দাঁড়ালো মাতসুমিয়া। সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। কেবল এই কথা জিজ্ঞেস করতে এসেছিলেন? বিভ্রান্ত শোনালো ফুমিকোর কণ্ঠস্বর। জি, চায়ের জন্য ধন্যবাদ, কাগা বলে। আচ্ছা, একটা কথা বলতে পারবেন? ফুমিকো উঠে দাঁড়িয়েছে। এক এক করে 2 ডিটেকটিভের দিকে তাকালো সে। ফ্যাক্টরিতে যদি কোনো দুর্ঘটনা ঘটেও থাকে সেটা গোপন করা কি খুব বড় কোনো অপরাধ? এর জন্য কি কেউ কাউকে খুন করবে? কাগার দিকে তাকালো মাতসুমিয়া। মিসেস আওয়াইয়াগি, শান্ত কণ্ঠে বলে কাগা, কর্মক্ষেত্রে বিশেষ করে কোনো ফ্যাক্টরিতে ঘটে যাওয়া দুর্ঘটনা রিপোর্ট না করা আইনত অপরাধ। তবুও আমাদের জগতে কারোরই খুন হওয়া উচিত না, কারোরই না, সেটা যে কারণেই হোক না কেন। ঠোঁটে ঠোঁট চেপে কাগার দিকে তাকালো ফুমিকো। ছলছল করছে চোখ। চলো, মাতসুমিয়ার উদ্দেশ্যে বলল কাগা। আর এইখানেই শেষ হলো এই গল্পের পর্ব 3। পর্ব 4 নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।